আমি তো বলি যে ধনীদের কুকুরের সাথে মানুষ কথা বলতে পছন্দ করে, গরিবের সাথে পছন্দ করে না। কুকুরে যায় হ্যালো হাই টিট্টি মিট্টি করতেছে, কুত্তার সাথে কথা বলতেছে। দেখেন, মানুষের থেকে কুত্তার দাম বেশি। আমাদের বিজনেস কেন করতে হবে? একটা ছেলের ভিডিও দেখছিলাম, সে মাছ চাষ করছে, ছোট ছেলে, 7 এর ছেলে। সে 2 লাখ টাকার মাছ বিক্রি করছে এই বছর, এরপর বছর 10 লাখ করবে, তারপর বছর 1 লাখ করবে। ও যখন 1 কোটি করবে তখন আপনি শুরু করছেন, ওর সাথে কিভাবে পারবেন? জন্মেছিস যখন দাগ রেখে যা। কেউ যদি বিশ্বাস করে সে বিজনেসে লস করবে, 100% গ্যারান্টি সে লস করবে। এভরিথিং ডিপেন্ড অন বিলিভ। নেগেটিভ লোক, এটা হচ্ছে সমাজের জন্য করোনা ভাইরাস, ওর থেকে মাস্ক পরে থাকা উচিত। আমি বলবো যে আজকের পর থেকে আপনার বাপও যদি নেগেটিভ হয়, দূরে থাকেন। আপনি যখন পুরো বডি ইউজ করবেন, আপনি সামান্য ইনকাম করবেন, বাট আপনি যখন এটা ইউজ করবেন, আপনি হিউজ ইনকাম করবেন। মার্কেটিং মানে তো প্রোডাক্ট বিক্রি। মার্কেটিং মানে আগে আপনাকে বিক্রি করেন, তারপরে না প্রোডাক্ট বিক্রি হবে। আপনি কোম্পানিতে নিজেকে বিক্রি না করতে পারলে আপনার বেতন বাড়বে না, প্রমোশন হবে না, কিচ্ছু হবে না। আপনি ফ্যামিলিতে যদি নিজেকে বিক্রি করতে না পারেন, মাছের বড় মাথাটা আরেকজন খাবে। এই যে আরঙের ব্যাগ নিয়ে এত তোলপার, ব্যাগের কেন দাম রাখবে? আপনি হুদায় আরঙের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিলেন, মানে মার্কেটিং করলেন কার? আরঙের। মানুষ এটা ভুলে যাবে যে কয় টাকায় ব্যাগ দিচ্ছে না দিচ্ছে, কিন্তু আরঙের নাম মাথায় থেকে যাবে। এই যে মার্কেটিংটা, সে 2000 টাকাতে 2 লাখ টাকার মার্কেটিং করলো বা 2 কোটি টাকার মার্কেটিং করলো, লাইফ টাইম এটা মার্কেটিং এর এক্সাম্পল। শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়। ডিভোর্সের 70% মেয়েরা করে, অথচ মেয়েরা এত ধৈর্যশীল। তার মানে আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা কত দূরে চলে গেছে। আমি বলি সুখে থাকার জন্য 2টা জিনিস যথেষ্ট, হয় ছাড় দেন নাহলে ছেড়ে দেন, যা খুশি কর। এই যে সেলসের পিছনে যে আপনি পড়লেন, সেলসের শিকড় কি? মার্কেটিং। একটা কোম্পানি চলে সেলসের উপর, সেলস চলে মার্কেটিং এর উপর। যত ভালো মার্কেটিং তত বেশি সেলস। কেন কোকা-কোলা পৃথিবীতে 200 কোটি বোতল বিক্রি হয়? বিকজ কোকা-কোলা $1 বিলিয়ন মার্কেটিং করে। শুধুমাত্র বাংলাদেশে জাকাত ব্যবস্থা ঠিক করতে পারলে বাংলাদেশে একটা গরিব থাকবে না। আগামী 20 বছরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। টাকা নিয়ে খুঁজতে হবে হারিকেন দিয়ে। আজকে 1 কোটি টাকার লার্নিং দিয়ে যায় ফ্রিতে, শেখেন যদি শিখতে পারেন। আসসালামু আলাইকুম। জিরো ফাইন্যান্স পডকাস্ট থেকে আমি আলামিন মুগ্ধ, মেন্টর মিতু আপু আপনাকে স্বাগত জানাচ্ছি। মানে আমরা তো আসলে প্রবলেম নিয়ে অনেক কথা বলি, আমরা একটু সমাধান শুনতে চাই আপনার কাছ থেকে। অনেকে যেটা চিন্তা করে যে করতেছি, এইরকম করতে করতে দেখা যায় আলটিমেটলি হয়তোবা সময় না পেয়ে মারা যায়, কিন্তু তার চিন্তা বাস্তবায়িত হয় না। পৃথিবীতে সব থেকে দামি জায়গা আমি বলি কবরস্থান। কেন? হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আইডিয়া ওখানে আত্মহত্যা করছে, মারা গেছে। সে বাস্তবায়ন করেনি, বলতে পারেনি। True. লোকে কি বলবে? আপনি যদি মনে করেন যে আমি শুরু করলে আপনি কোনোদিনই পারবেন না। এই জন্য আমি বলি, যা আছে মাথায় তা লেখুন খাতায়, একদিন পাবেন চেকবুকের পাতায়। সো মাথারটা তো খাতায় লিখতে হবে। আপনার মাথায় আছে। ওই যে দুনিয়ার আইডিয়া গিজ গিজ করে, কোনটা ধরবো বুঝি না, সব জায়গায় লাভ দেখি, কোথাও লাভ করতে পারি না। একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা ছেলে, সে দেখতেছে মাছ বিক্রি করতেছে। তো হিসাব করলো, মাছ বিক্রি করেছে 10 লাখ টাকা লাভ করছে। আরে মাছে তো অনেক লাভ। একটু পরে এক লোক আসছে, বলছে একটা গরু বিক্রি করলাম 1 লাখ টাকা লাভ করছে। ও স্যার মাছ বাদ দে, গরুরটা একটু ধরি। গরিব চিন্তা করছে 10টা গরু কিনবো, পালবো, 10 লাখ টাকা লাভ হবে। একটু পরে আরেক লোক আসছে, এসে বলছে আরে ভাই ছাগল কিনছি 2000 টাকা দিয়ে, বিক্রি করলাম 10,000 টাকা, 8,000 টাকা লাভ। মানে সে 10টা ছাগল বিক্রি করে 8 লাখ টাকা লাভ করছে, বা 10 যাই হোক, যে কটা ছাগল বিক্রি করে 1 টাকা লাভ করছে। ও চিন্তা করলো আরে গরুর থেকে তার ছাগল আরো বেশি লাভ। তারপরে একজন এসে বললো যে জমি কিনছিলাম 10 লাখ টাকা দিয়ে, ওই জমি এখন 1 কোটি টাকা বিক্রি করলাম। ও আরে দারুণ আইডিয়া পাইছি, কিন্তু জমি কিনতে হবে। এখন বলছে জমি যে কিনবি টাকা কই, ওটা তো নাই। ও যে শুরু করছিল মাছ থেকে। আমাদের সমস্যা হচ্ছে আমরা চেঞ্জ করি, মানে ফোকাসটা ধরে রাখতে পারি না। ফোকাস নাই আমাদের। তো এই জন্য আপনি পারবেন না কোনোটাই। আমি বলবো যেটা ধরেছেন আঠার মতো লেগে থাকেন, ওইটা সফল হইলে তারপর আরেকটা ধরবেন। আমাদের সমস্যা কি, যে আমার 14টা বিজনেস থাকতে হবে বা 14টা বিল্ডিং আমি বানাইতে হবে, প্রতিটাতে একতলা করে আপনি বানাচ্ছেন। এক জায়গায় 14টা বানান না, ওইখান থেকে টাকা নিয়ে আরেকটা করেন, এরকম হলে আপনার 14 তলা বিল্ডিং হবে। বাট আপনি একটাই করেন নাই, সব জায়গায় পাইলিং করছেন, কোথাও কিচ্ছু হয় নাই। সো ওই যে থিঙ্ক রিচ অ্যান্ড গ্রো রিচ বইয়ের যে লেখক, 3 ফিট দূরে সোনা ছিল, সে ছেড়ে দিয়ে চলে গেছে, হাল ছেড়ে দিয়েছে। আর 3টা ফিট যদি সে খুঁড়তো, সে খুঁড়তেছে অনেকদিন খুঁড়তে ফার্স্ট্রেটেড, সোনা পায় না, গোল্ড তো নাই, মাথা নষ্ট হয়ে গেছে। রাগ করে বন্ধ করে দিয়ে চলে গেছে। যে ভাঙ্গারির কাছে বিক্রি করছে, ওই বেটা তাকে জিজ্ঞেস করছে যে কতদিন ধরে খুঁড়তেছেন? বলে অনেক দিন ধরে। বলছে কত খুঁড়ছেন? অনেক খুঁড়েছি। তো ওই লোক একটু বুদ্ধিমান, সে চিন্তা করলো যে আমি তাহলে যে মাটি গবেষণা জানে তাকে ডাকি। নিয়ে গেছে প্রত্নতাত্ত্বিককে, নিয়ে যেয়ে বলতেছে খুব কাছেই স্বর্ণ আছে। 3 ফিট পরে স্বর্ণ পাইছে। ওই লোককে মাথায় হাত রাখতেছে, আপনি তো জানেন না যে আপনি সফলতার কত কাছে আছেন, আপনি লেগে থাকতেছেন না কেন? সো নেভার গিভ আপ করলেন মানে আপনি হেরে গেলেন। সো নিজেকে যোগ্য করার একটাই কাজ, নিজেকে রেগুলার পালিশ করতে হবে। আপনি কাজ করতেছেন না, আমি এটাকে বলি যে আয়রন ইফেক্ট, মানে লোহা। আয়রন ইফেক্ট কি? অর্থাৎ আপনি যদি একটা লোহাকে বাইরে ফেলে রাখেন, কি হবে বলেন তো? মরিচা পড়বে, তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনি তো তাই করতেছেন, নিজের সাথে নিজেকে ফেলে রাখছেন, কাজ করতেছেন না, নিজেকে যোগ্য করতেছেন না। অথচ হিউম্যান বডি আল্লাহ বানাইছে কাজ করার জন্য। এই জন্য যারা ধনী, যাদের কাজ করার সময় নেই, তারা জিমে যায় এক্সারসাইজ করতে, ওখানে যে সাইকেল চালায়। কারণ বডি ঠিক রাখতে গেলে মুভমেন্ট লাগবে। গ্রামের মানুষগুলো কেন রাতে ঘুমাইতে পারে, ধনীদের কেন মেডিসিন খাইতে হয়?
আপনি মনে করেন আমেরিকা স্বর্গরাজ্য, আমেরিকায় যে পরিমাণ ঘুমের ওষুধ বিক্রি হয় পৃথিবীর কোথাও বিক্রি হয় না। আরামদায়ক বিছানা আছে, ঘুম নেই। আপনি দেখেন একজন কৃষক সারাদিন কাজ করেছে, নাক ডেকে ঘুমাইতেছে, আর আপনি ঘুমাইতে পারতেছেন না, বেডে একবার এইদিক ওই দিক, আরামদায়ক বিছানা, ঘুম নাই। সো প্লিজ এক্সারসাইজ করেন, মুভ করেন। আমরা তো মুভ করতে চাই না, চেয়ারে একটা বসে যাই, 20 মিনিট পর পর উঠে হাঁটা উচিত। রিসার্চাররা বলতেছে 20 মিনিট পর পর হাঁটবেন। আমাদের সব থেকে বড় শত্রুকে আপনি, আপনার শত্রু না। আপনার শত্রু আপনার ব্রেন। আচ্ছা, আপনার ভিতরে আরেক আমি, আপনি তো একা না। আপনি মনে করেন যে আপনি একা, ভুল কথা। আপনার সাথে আরো অনেকে আছে। আপনি আছেন, আপনার ব্রেন আছে, আপনার হার্ট আছে। আমাদের ব্রেনের থেকে আমাদের হার্ট 5,000 গুণ বেশি শক্তিশালী, 5,000 গুণ। এই জন্য বলা হয়েছে ইমাজিনেশন ইজ দ্য সপ্তম আশ্চর্য বলা হয়েছে, 7 নম্বর। আইনস্টাইন বলছে যে আপনি চোখ বন্ধ করলে পুরো পৃথিবী দেখতে পাবেন, আর চোখ খুললেই সামান্য কয়েক ন্যানোমিটার দেখতে পারবেন। আমরা চোখে দেখি খুবই কম, 0.0065%, খুবই কম, যেটা দেখি না 99.9965%, অনলি 0.35% আমরা দেখি, মানে 0.00। কতগুলো জিরো। আপনি যদি মনে করেন যে আমি যা দেখি না 2 নয়নে, বিশ্বাস করি না গুরু বচনে, আপনি কিচ্ছুই দেখেন না। এবার বুলশিট। আর কি বলবো, যে আমি কি, ওই যে আমাদেরকে শেখানো হয়নি আসলে আমরা যে চিন্তা করব, অথচ আল্লাহ কোরআনে বহুবার বলছে। আমাদেরকে ধ্বংস করা হয়েছে কিভাবে জানেন? কোরআন থেকে দূর করে। বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়ে, লার্নিং নিয়ে আমি দেখলাম যে আল্লাহ যা বলছে দ্যাট ইজ দ্য রাইট। সব কিছু দেওয়া ছিল কোরআনে। মার্কেটিং, আপনি ওখান থেকে মার্কেটিং শিখতে পারবেন, ব্র্যান্ডিং শিখতে পারবেন, স্টোরি টেলিং, কন্টেন্ট ক্রিয়েশন, সব কোরআনে দেওয়া আছে। এত বেস্ট ওয়েতে দেওয়া আছে যেটা পৃথিবীতে আর দ্বিতীয়বার করা সম্ভব না। আমরা কোনো এক্সপ্লোর গাইড করতে বই, পারতেছি না কেন? কারণ আমরা শিখি না। আমাদের কিন্তু হাদিস শোনানো হয় সারা জীবন, হাদিস। আমি এটা বলতে পারি যে বাংলাদেশে, আমি জানি না, এটা অনেকে অন্যভাবে নিতে পারে, মনে হয় বেশিরভাগ হুজুর যারা আছেন তারা নিজেরাই জানে না কোরআনের মানে, যে আল্লাহ কোন সূরায় কি বলছে। আমরা হাদিস পাগল। ইটস ওকে, হাদিস পড়েন, আমি তো মানা করছি না। কারণ আল্লাহ তো বলছে যে 2টা জিনিস তোমাদের জন্য, একটা হচ্ছে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সুন্নাহ, আর একটা হচ্ছে পবিত্র কোরআন। একটা জায়গায় কোনোদিন চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে কোরআনে। তাহলে ওইটা আপনাকে আগে ফলো করতে হবে। যেগুলো চেঞ্জ করা যায়, হাদিস আপনি চাইলে, মন চাইলে, ভালো লাগলো না, এখন মনে করেন যে 4 বিয়ের হাদিস আপনার ভালো লাগে, আপনি তখন এটাই বলতেছেন বারবার। সো আপনার ভালো লাগা দিয়ে তো ধর্ম চলবে না। আগে বুঝতে হবে যে এটার প্রেক্ষাপট কি, কোথা থেকে আসছে, তর্জমা কি, কেন আসছে। প্রতিটা আয়াত কোনো না কোনো প্রেক্ষাপট থেকে পটভূমিটা আসছে। আগে ভালোভাবে বুঝতে হবে। আমরা তো এটা বুঝি না। আপনি সূরা নিসাটা যখন পড়বেন তখন বুঝবেন এটা কি, এই আয়াতটা কোথা থেকে আসছে। আমরা জানি না। আল্লাহ বলছে যে একজনই যথেষ্ট, যদি তুমি সমান। তো মানুষ কিভাবে সমান করতে পারবে? আমি তো এটাই বুঝি না। আল্লাহ তো প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করছে। আপনি চাইলেন, আপনার বই তো 2টা 2 রকম। প্রতিদিন মারামারি, শান্তি কার নষ্ট? আগে আপনার কেরিয়ারে ফোকাস করা উচিত। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি বলি পুরুষের কোনোদিন মূল্য হয় না টাকা ছাড়া। পুরুষের একটাই মূল্য, যে আপনার কত টাকা আছে, হাউ মাচ মানি ইউ হ্যাভ, দ্যাট পিপল ভ্যালিউ। তেলা মাথায় তেল সবাই দেয়, আপনার কাছে তেল নেই, কেউ তেল দিবে না, কোথাও না। আপনার আত্মীয় স্বজন আপনাকে দাম দিবে না। যে গাড়িতে চড়ে আসবে তাকে যে সালাম দিবে। আমি তো বলি যে ধনীদের কুকুরের সাথে মানুষ কথা বলতে পছন্দ করে, গরিবের সাথে পছন্দ করে না। কুকুরে যায় হ্যালো হাই টিট্টি মিট্টি করতেছে, কুত্তার সাথে কথা বলতেছে। দেখেন, মানুষের থেকে কুত্তার দাম বেশি। কুকুরকে কয়েক হাজার টাকার প্রোডাক্ট নিয়ে এসে খাওয়াইতেছে, সে দান করে না। ওই ব্যাপারগুলো কি, যে মানুষ মানুষের থেকে পশুকে ভালোবাসতেছে বেশি। সো হিউম্যানিটি কোথায়? আমি ভাষান্তরে ছিলাম, রোহিঙ্গাদের সাথে আমি অনেক কাজ করেছি। তো ভাষান্তরে চলে গেছে, যেখানে কেউ যায় না। যে দেখলাম ভাষান্তরের অবস্থা ইউরোপের মতো, একদম সুন্দর সারি করে ঘরগুলো বানানো, ওয়েল ফার্নিশড। ওয়েল ফার্নিশড বলতে কি, মানে রোহিঙ্গাদের যে অবস্থায় থাকার কথা, অন্যান্য মানে যারা বাস্তু কি বলে, উদ্বাস্তু বা এফডিএন, ফোর্সফুলি ডিসপ্লেসড, আমাদের গভর্নমেন্ট তো ওদেরকে রিফিউজি বলে স্বীকৃতি দেয় না। তো ওরা হচ্ছে এফডিএমএন, অর্থাৎ ফোর্সফুলি ডিসপ্লেস ফ্রম মায়ানমার নেশন। মায়ানমার নেশন থেকে তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে। তো এই যে তারা যে পরিমাণ সুযোগ পায়, অন্যান্য অনেক মানে রোহিঙ্গা বা রিফিউজি যদি বলি, তারা ওই সুযোগটা পায় না। ওই জায়গায় এরকম ফ্যাসিলিটি আছে, পাকা ঘর। আমাদের অনেক বাংলাদেশের মানুষের পাকা ঘর নাই। বাংলাদেশের দারিদ্র সীমার 17% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। চিন্তা করেন, এই দেশে কয়েক লক্ষ মানুষ রাতে না খেয়ে ঘুমায় যায়, খাবার নেই আমাদের দেশের। সো সেটা আলাদা কনসেপ্ট। সো আমাদেরকে বুঝতে হবে যে আপনি নিজেকে যোগ্য না করলে কেউ আপনাকে যোগ্য করবে না। পৃথিবীর কেউ আপনাকে হেল্প করবে না যদি আপনি না করেন। আপনি সিদ্ধান্ত নেন, আপনার তো টেনশনের কিছুই নেই। দেখেন, এই যে আমি যেটা চিন্তা করেছি, এখন পর্যন্ত আমরা 20,000+ মানুষকে ফ্রি ট্রেনিং করিয়েছি। 20,000 মানুষ। আপনি আমাকে নিয়ে সমালোচনা করতেই পারেন, বাট আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আপনি করেন, আপনি 10 জনকে হেল্প করেন। প্রত্যেকে যদি এই হেল্পিং মেন্টালিটি থাকে, শুধুমাত্র বাংলাদেশের জাকাত ব্যবস্থা ঠিক করতে পারলে বাংলাদেশে একটা গরিব থাকবে না। আগামী 20 বছরে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। টাকা নিয়ে খুঁজতে হবে হারিকেন দিয়ে, যে কোথায় আছে দরিদ্র মুসলিম, কই আছে, পাবেন না আপনি তো। নাই, আমাদের তো ট্যাক্স ফাঁকি, হাজার হাজার কোটি টাকা পাচার, মুদ্রাস্ফীতি 12% পার হয়ে গেছে। চিন্তা করেন কি একটা অবস্থা।
সো এই যে মুদ্রাস্ফীতিটা হচ্ছে, এটার সাফারার কে? সাধারণ মানুষ, গরিব মানুষ। আমি বলি যে গরিব মানুষ জানে না সে ট্যাক্স দেয়। সে যে ট্যাক্স দেয় এটা সে জানে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম আজকে রিক্সাওয়ালাকে যে, ভাই আপনি কি ট্যাক্স দেন? বলছে না, আমি তো কোনোদিন ট্যাক্স দিইনি। আমি বলছে, কে বলছে আপনি ট্যাক্স দেন না? আপনি পা থেকে মাথা মতো ট্যাক্স দেন। আপনি যে জুতাটা পরেন এটাতে ট্যাক্স আছে। যে লুঙ্গিটা পরে বেড়াচ্ছেন ওইটাতে ট্যাক্স দিতে হয়েছে। যে 60% প্রতিটা জিনিস আমাদের পা থেকে মাথা মতো ট্যাক্স। সব থেকে বেশি ট্যাক্স দেয় গরিব মানুষরা। কারণ ধনীদের ট্যাক্স ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে, বা ট্যাক্সের বিভিন্ন বেনিফিট আছে। আপনি অনেক মানুষকে কাজ দিয়েছেন, ফাঁকি বললাম আমি, এটা আবার নেগেটিভলি নিয়েন না। সেই যে বেনিফিট নিতে পারে তারা, লোন নিছে ট্যাক্স বেনিফিট পাবে, একটা প্রোডাক্ট কিনছে ট্যাক্স বেনিফিট পাবে, অনেক এমপ্লয়ি আছে ট্যাক্স বেনিফিট পাবে। সো ট্যাক্স দেয় সাধারণ মানুষ, কমন পাবলিক, বাট দে ডিডেন্ট নো। তারা জানেই না যে তারা ট্যাক্স দেয়। সে যে খাবারটা চালটা খাচ্ছে এটা কতবার যে সে ট্যাক্স দিচ্ছে সে জানে না। এই যে দেখেন, এই যে লাক্স সাবান, আমি যখন ছোট ছিলাম 10 টাকা না, সরি এরকমই 10 টাকা না 5 টাকা ছিল সাবানের দাম। সেই সাবান এখন 40 টাকা 50 টাকা কিনতে হচ্ছে। ট্যাক্স দিতে দিতে এটা কই চলে আসছে। আমি যখন ছোট ছিলাম তখন চালের কেজি ছিল 8 টাকা 10 টাকা, এখন চাল 100 টাকা। আপনি যে কাপড়গুলো পরছেন, আগে দেখেন কাপড়ের দাম কত কম ছিল, এখন কত হয়েছে, অনেক বেড়ে গেছে না? বাংলাদেশে যদি গার্মেন্টস না থাকতো আমাদেরকে 1000 টাকা 2000 টাকায় টি শার্ট কিনতে হতো। রাইট। সো গার্মেন্টস থাকার কারণে যেহেতু আমাদের দেশে অনেক কম দামে তৈরি করা সম্ভব হচ্ছে, যার কারণে আমরা কিন্তু সহজে পাচ্ছি। এই সেম জিনিস যেটা আপনি বাংলাদেশে 200 টাকায় 300 টাকায় পাচ্ছেন, এটা আমেরিকায় গেলে আপনাকে 2000 3000 ডলারে কিনতে হবে। 3000 টাকা আর কি বাংলা টাকায়। তারা 200 ডলারে বিক্রি করতেছে, বা 20 ডলারে যদি বিক্রি করে তাও তো 2000 টাকা। সংখ্যাটা ছোট মনে হচ্ছে, বাট যখন টাকায় ভাঙবেন অনেক বড়। এই জন্য আমার হাজব্যান্ড কি করছে, থাইল্যান্ডে গেছে। সো ও $1.5 লাখ নিয়ে গেছে, যে সব খরচ করে আসছে। বলছে 1.5 লাখ টাকা খরচ করছি মাত্র। যে 1.5 লাখ টাকা যে বাংলাদেশের কত টাকা। মানে ওই যে তখন খরচ করার সময় আপনি ইয়েতে যান, চায়নায় যান, এখন মনে হয় 19 পয়েন্ট সামথিং, অর্থাৎ 1 ইউয়ান বাংলাদেশি টাকায় হচ্ছে যে 19 19 টাকা। টাকা সামথিং। তাহলে আপনি মনে করছেন যে আপনি 1 ইউয়ান খরচ করলেন, মানে 1 টাকা, আপনি কিন্তু খরচ করলেন 19 টাকা। সো আমরা এটা বুঝি না, যে আমরা আসলে ভাবি যে বাইরে গেলে খরচ কেন বেশি হয়, বুঝতে পারে না। দেখতেছে কম লেখা, সো এই জন্য ভাই প্রোডাক্ট ডলারে বিক্রি করেন। দেখবেন যে কাস্টমার ভাবলো কম কিন্তু আপনি পেলেন বেশি। এই জন্য ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো খুব বেশি সেল হয়। যেমন আমরা যখন, আমি রিসেন্টলি একটা কোর্স করলাম, ওটা হচ্ছে $9,999। 9,900, আমি ভাবলাম যে এটা তো $9,999, শুনতে কিন্তু অনেক ছোট মনে হচ্ছে। ইটস মোর দ্যান 10 lakhs। তো চিন্তা করেন, আমরা বুঝতে পারি না যখন ওই যে ডলার দিয়ে যখন পারচেসগুলো করি ফেসবুকে। এই যে আমি বলি যে মার্কেটিং না শিখলে লসটা কই। ফেসবুক কাটতেছে ডলার, আপনি ভাবতেছেন মাত্র $5। $5 মানে কি আপনার 600 টাকা নাই? আপনি একটা প্রোডাক্ট যদি $5 বিক্রি করেন কয় টাকা লাভ করবেন? আপনি প্রোডাক্ট কিনছেন 200 টাকা, দাম দিচ্ছেন 990 টাকা, তো 600 টাকা তো আপনার ডলার কস্ট। তাহলে 200 টাকার প্রোডাক্ট 600, 800 টাকা শেষ। ডেলিভারি কস্ট আছে, অপারেশন কস্ট আছে, আপনার বিদ্যুৎ বিল আছে, ওভারহেড আছে, ফাংশনাল কত কিছু আছে, আনসার্টেনিটি আছে, রিস্ক ফ্যাক্টর আছে, রিজেকশন থাকতে পারে, মাল পাঠাই দিবে। বাংলাদেশে তো খুব বেশি রিজেক্ট করে, রিটার্ন। আমি বলি যে এদেরকে ব্যান্ড করে দেওয়া উচিত, যারা প্রোডাক্ট নিয়ে রিটার্ন করে। একটা মানুষের স্বপ্ন ভেঙে যায়। ইভেন ধর এমন দেখছি 40% রিটার্ন, সে ভাবছে 1 কোটি টাকা বিক্রি করছে, দেখে 40 লাখ টাকা বিক্রি হয়েছে। স্টক না, কারণ সে 1 কোটি টাকার মাল পাঠাইছে, পাঠায় ওই মাল সব ব্যাক আসছে, ওগুলো আবার নতুন করে খোলা, ইয়ে করা, আবার ইয়ে, কত কষ্ট, কত পরিশ্রমের কাজ। কেন হয় এটা? এটা 2টা কারণে হয়। একটা, সে মার্কেটিং জানে না, আর একটা সে অতিরিক্ত সস্তা দিছে। মানুষ বস্তা ভরে অর্ডার করছে, পরে সে চিন্তা করছে আর এটা তো দাম এত কম, যদি ভালো না হয়। ও তো বাইং মুডে ছিল। আমাদের ব্রেনে ওই যে আমরা বলি যে, যখন আমি মার্কেটিং এর ট্রেনিং করাই তখন আমি কি বলি যে আপনার কাজ খেয়ে দিয়ে কাস্টমারের বাইং মোড অন করা। অন করলেই সে ক্লিক করবে, অর্থাৎ তার বাই বাটনে আপনাকে হিট করতে হবে, অ্যামিগডালায় হিট করতে হবে। সো আপনি যদি বাইং মোডে থাকেন তাহলে আপনি আরো কিনবেন, আরো কিনবেন, আরো কিনবেন। সো যারা কেনে তারা কিনতে থাকে, কিনতে থাকে, কিনতে থাকে। আপনি দেখবেন যে কোনো একটা ইয়েতে সুপার শপগুলো এইভাবে কেন সাজানো, আপনার বাইং মোড অন করা। একটা জিনিস কিনছেন, দেখবেন যে হুদাই কোনো কাজ ছাড়া আপনি বিভিন্ন জিনিস কিনতেছেন, একটার পর একটা, একটার পর একটা। আর ওরা এমনভাবে সাজায় রাখছে, আপনি কি কখনো দেখছেন যে আপনার যে প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো পিছনে থাকে? কেন বলেন তো? কারণ আপনি যাইতে যাইতে অনেক কিছু দেখে যাচ্ছেন। মানে আপনি তো শেষ পর্যন্ত যাইতে হবে আপনার প্রয়োজনের জন্য, কিন্তু তার আগে কিছু অপ্রয়োজনীয়, এবং আপনি যে লাইন ধরে যে বিলটা দিবেন ওইখানে দেখবেন অনেক জিনিস, টুকিটাকি জিনিস রাখছে। বিরক্ত হবেন আপনি, চকলেট নেবেন, এটা নেবেন, ওইটা নেবেন। ওগুলো আপনার এগুলো হচ্ছে সিস্টেমেটিক্যালি, এগুলো মার্কেটিং এর স্ট্র্যাটেজি। আমরা তো এগুলো বুঝি না। ফিবি মার্কেটিং হয়, লস মার্কেটিং হয়, কত ধরনের মার্কেটিং। 1 টাকায় ডিম দিছে, চাল ডাল, সবাই ভাবছে আরে চাল ডাল তো লস করে ফেলতেছে, চাল ডাল হয়তো বা ভুয়া বা ধান্দাবাজি করতেছে, এই সেই। তো চাল ডালের লস হচ্ছে তোমার কে বলছে? ও 1 টাকায় ডিম দিছে, ডিমে 9 টাকা লস করছে, বাট অন্য যে সকল প্রোডাক্টগুলো কিনছে ওখানে লাভ হয় না। So আমরা বুঝি না, আমরা তো মার্কেটিংই জানি না। So আমরা গালি দিই। এই যে আড়ং-এর ব্যাগ নিয়ে এত তোলপাড়, যে ব্যাগের কেন দাম রাখবেন? আপনি হুদাই আড়ং-এর কোটি কোটি টাকা বাঁচিয়ে দিলেন। মানে মার্কেটিং করলেন কার? আড়ং-এর। মানুষ এটা ভুলে যাবে যে কয় টাকায় ব্যাগ দিছে না দিছে, কিন্তু আড়ং-এর নাম মাথায় থেকে যাবে। মনে হবে যে আড়ং একটা প্রিমিয়াম, তারা তো ব্যাগেরও দাম নেয়।
এই যে ফিলটা দিলেন, ওর যেদিন টাকা হবে আরঙে যাবে। রাইট। মার্কেটিং কার হইলো? আরং কিন্তু এসে বলে নাই যে আমি ব্যাগ বন্ধ করে দিব, যে সরি ব্যাগের টাকা নেওয়া বন্ধ করবো, বলছে? বলে নাই। কারণ আরং জানে, আরং তো ব্র্যান্ড, তারা তো এগুলো জানে। বড় বড় ব্র্যান্ড কিভাবে হয় শেখা উচিত। চিন্তা করো, আরঙের মতো আরেকটা আরং তো বাংলাদেশে নাই। সো ওরা যেভাবে ব্র্যান্ডিংটা করছে, সব জায়গায় দেখবেন একই সিস্টেম, একই রকম ফিলিংস। ওখানে দেখবেন সেম ধরনের মিউজিক বাজতেছে, সেম ধরনের ঘ্রাণ। ইভেন ধর আমি তো অনেক 5 স্টার হোটেলে থেকেছি, কক্সবাজারে যেহেতু ছিলাম, আমাদের ট্রেনিং হইতো, যেটা যতবারই গেছি একই ঘ্রাণ, একই সিস্টেম, একইভাবে কথা বলছে, একইভাবে গ্রিটিংস, ব্র্যান্ডিং, একই কালারের ড্রেস সবাই, ব্র্যান্ডিং। আমরা তো ব্র্যান্ডিংই বুঝি না, যা মন চাই তাই। প্রতিদিন লোগো চেঞ্জ করি আমরা, যে আজকে এটা ভালো লাগলো না, কালকে আরেকটা। লোগো চেঞ্জ হবে কেন? একটা লোগো এটা আজীবন থাকবে। আপনার রিব্র্যান্ডিং যদি করার টাকা থাকে, যে আবার করবেন তাহলে করেন, বাট এটা তো সময় নেই। বড় বড় ব্র্যান্ডগুলো এত সিম্পল কেন করে? সময় নেই। স্যামসাং দেখবেন সোজা একটা লেখা, আইফোন। আপনি দেখেন কত সিম্পল। সিম্পল করাটা কঠিন। মার্কেটিং সিম্পল করে যাতে সেলস বাড়ে। মানুষ সিম্পলিসিটি ভালোবাসে। মার্কেটে ডোমিনেট করতে গেলে আপনাকে মার্কেটিং শিখতে হবে, আদারওয়াইজ পারবেন না, আপনি টিকে থাকতে পারবেন না। এই যে এত ক্যান্সেল কেন বাংলাদেশে? কি একদম এক ভাই আমাকে বলতেছে যে আপু 70% আমার ক্যান্সেল রেশিও। তার একটা প্রোডাক্টে মানে অন্যান্য অ্যাভারেজে 40% আর কি, একটা প্রোডাক্ট 70% ক্যান্সেল হয়েছে। জিজ্ঞেস করলাম দাম কত? বলছে দামের কথা বললেন কেন? আমি বললাম কত দাম? বলছে এটা আমি 390 টাকা করে দিছিলাম। অ্যাড কস্ট কত? কয় $4। কত হইলো? মার্কেটিং না শিখলে আপনি টিকতে পারবেন না। আমাদের তো কাস্টমার রিটেনশন প্ল্যানই নাই। একবার আমরা শুধু নতুন কাস্টমার খুঁজি। ওই যে ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিতি তিতি। আমরা মুরগি খুঁজি যে আরেকটা মুরগি কই, কারে মুরগি বানাবো? নো, কাস্টমারের হৃদয় জায়গা করতে হবে আপনার। টাকা দিতে সে ভয় পাবে না। এই যে এত সস্তা জিনিস দেখি তো এত রিজেক্ট হয়। দামি জিনিস রিজেক্ট হয় না। বিশ্বাস করেন, আমার 299 টাকার কোর্সে যে পরিমাণ কমপ্লেন, 1 লাখ টাকার কোর্সে একটা কমপ্লেন নেই। কমপ্লেন কি? আপনি 6 ঘন্টা ধরে পড়াইতেছেন, 6 ঘন্টা 7 ঘন্টা ট্রেনিং, এত এত সময় পড়াইতে হবে কেন? এত রাত পর্যন্ত ক্লাস নিতে হবে কেন? এগুলো কমপ্লেন। অথচ তাকে যে আমি একটা গ্রেট ভ্যালু দিলাম, সেটা নেই, তার কোনো মাথা ব্যথা নেই। সে চিন্তা করলো আমি তাকে এত সময় কেন পড়াইলাম, এত লম্বা লম্বা কেন আপনার কোর্স, এত সময় কেন? অথচ দেখেন যারা হচ্ছে আমার ভিশনারিতে আসছে তাদের কোনো কমপ্লেন নেই। অথচ তাদের ক্লাস আমি 2 মাস আগে একটা নিছি, এখনো ক্লাসই নিই নাই, খবরই নেই, কেউ একটা লেখেও না গ্রুপে যে কবে ক্লাস নেবে। 2 মাস ধরে আমি খুবই ব্যস্ত, তারা লেখেও নেই। 1 লাখ টাকা দিয়ে চিন্তা করতেছে না, 299 টাকা দিয়ে 100 বার মেসেজ দেয় যে কবে ক্লাস হবে, কখন হবে, এখনো লিঙ্ক পাই নাই কেন? সো আপনি যখন সস্তা করবেন, আপনাকে অনেক প্রশ্নের অ্যান্সার দিতে হবে, অনেক কথা শুনতে হবে, কারণ সস্তার কাস্টমার বেশি। সস্তা করলে কাস্টমার খোঁজে যে এটার মধ্যে সমস্যা কী কী আছে, আর দামি করলে খোঁজে এটার মধ্যে ভালো কী কী আছে। কাস্টমার সাইকোলজি তো আপনাকে বুঝতে হবে। আর আমি তো ভাই কাস্টমার সাইকোলজি নিয়ে পড়া মানুষ, আমি তো ব্রেন সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আপনার ব্রেন কীভাবে কাজ করে আমি তো জানি, তা আপনি তো জানেন না, যার কারণে আপনার কাস্টমার প্রোডাক্ট রিটার্ন করে, আমার তো রিটার্ন হয় না। বরং আমি তাকে বলি, আমি কি বলি, যে আপনার যদি ভালো না লাগে একটা SMS দিবেন, আমরা আপনাকে পেমেন্ট ব্যাক করে দিব। আমি তাকে বলি যে তুমি টাকা দিছো, তুমি এখন নিশ্চিত যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারবা। মনে করো এটা একটা ব্যাংক, ঠিক আছে, এই ব্যাংকে টাকা রাখছো সুদবিহীন, যে কোনো সময় ব্যাক পাবা যদি তোমার মনে হয় যে এখান থেকে তুমি ভ্যালু পাও নাই। বাট আমরা কি করি, গ্যারান্টি তো দেয় না আমাদের। ইদানিং এখন একটু গ্যারান্টি দেওয়া শুরু হয়েছে, আগে তো গ্যারান্টি দিত না। ফোন ধরে না, আমি একটা প্রোডাক্ট কিনছি, ফোন দিচ্ছে আর ধরে না। প্রোডাক্ট কিনছি, নাট দেয় নাই, ওটা আমি লাগাবো, নাট বল্টু নাই। আমি এটা দিয়ের জন্য ফোন দিছি নাই। আমি তার থেকে কভার এবং হচ্ছে ইয়ে নিয়েছিলাম, আমার একটা ট্যাব ছিল, স্যামসাংয়ের একটা ট্যাব, ওটা বড় সাইজের ট্যাব। তো ওইটার স্ক্রিন পেপারগুলো পাওয়া যায় না, ওই যে টেম্পার গ্লাসগুলো, তো ওটা দারাজ থেকে অর্ডার করছে। ওইটার ট্যাবের স্ক্রিন পেপার আর হচ্ছে কাভার। সে কি করছে, কাভার দিছে, টেম্পার গ্লাসটা দেয় না। 5 বার 6 বার 7 বার 8 বার ফোন দিছে, আর ফোন ধরে না, আমাকে ব্লক করে দিছে। এই হচ্ছে অবস্থা। অথচ দেখেন, আপনি মার্কেটিংটা যদি শেখেন, আপনাকে একটা গল্প বলি। সো আগে ওইখানে টায়ার বিক্রি হইতো, আমেরিকার একটা ঘটনা। সো টায়ারের কোম্পানি ছিল, 1 লোক টায়ার কিনে নিয়ে গেছে। তো নিয়ে গেছে, ভালো কথা। তো অনেকদিন পরে সে আসছে, এসে দেখে ওই কোম্পানি আর নাই, ওখানে একটা নতুন ইয়ে হয়েছে, স্বপ্নের মতো একটা, মনে করেন যে এটা কি বলবো, আউটলেট হয়েছে। সো এই আউটলেটে সে এসে বলতেছে যে আমার তো টায়ার নষ্ট হয়ে গেছে, আমার তো গ্যারান্টি ছিল, কোম্পানি কই, আমার এই টায়ার কে দিবে, এখানে তো ছিল। সে অনেক চিল্লাপাল্লা করতেছে। তো ওই কোম্পানির যে সুপারভাইজার ছিল, সে কি করছে, সে বলছে আপনি বসেন, তাকে চা পানি দিছে, খাওয়াই দিছে, আরেক জায়গা থেকে টায়ার কিনে এনে তাকে টায়ার দিছে। এখন আপনি বলবেন যে তো বলো, চিন্তা করতে পারেন যে তোমার তো টায়ারই না, তুমি তো বেচোই নি, তুমি তো টাকাই নাও নি, তুমি আবার ওকে রিফান্ড কেন দিলা? রিফান্ড দিল কে? যারা বিক্রি করেন। মানে এর সাথে কোনো সম্পর্কই নেই। এর সাথে কোনো সম্পর্ক নাই। এই যে ব্যক্তিটা যাকে সে এটা দিল, এখন সে কি করবে? তার প্রতি কি হয়ে গেল? লয়াল হয়ে গেল, মায়া তৈরি হলো, দরদ তৈরি হলো। সে যখনই বাজারের কথা মনে হবে, তার শোরুম থেকে সে বাজার করবে। আজকে সে হয়তো বা 2000 টাকা তার পেছনে খরচ করছে, এই ব্যক্তি তার পেছনে লাখ লাখ টাকা খরচ করবে। এবং সে শুধু খরচ করবে না, এটা স্টোরি, সে গল্প বলবে। দেখেন আমি আজকে বললাম
ব্র্যান্ডিং কতদিন পর্যন্ত হচ্ছে তার? আজকে এই যে আপনার থ্রুতে লাখ লাখ মানুষ এটা দেখবে, তাকে চিনবে। হোয়াট আ মার্কেটিং! এই লোক সব জায়গায় গল্প করবে। যারে অমুক জায়গায় টায়ার তো ওদের ছিল না। ওই সময় রেগেছিল, বাট পরে তো সে রিয়ালাইজ করবে যে আমার তো ঠিক হয় নাই। ওরা কত ভালো আমাকে এই টায়ারটা দিল। এই যে মার্কেটিংটা সে ৳২,০০০ দিয়ে ৳২,০০,০০০ মার্কেটিং করলো বা ৳২,০০,০০,০০০ মার্কেটিং করলো। লাইফ টাইম এটা মার্কেটিং এর এক্সাম্পল। সারা জীবন থেকে যাবে। আমরা তো মার্কেটিং বুঝি না। কাস্টমার আসলে, আরে আপনি নিয়ে গেছেন তখন দেখেন নাই? এখন আসছেন কেন? টাকা দিতে আমাদের কলিজায় লাগে। সো যার কলিজায় কাস্টমারকে টাকা দিতে লাগে সে কোনোদিন টাকা ইনকাম করতে পারবে না। তো আমি বলেই দিই যে ভাই আপনার ভালো না লাগলে টাকা ফেরত। ১০০% গ্যারান্টি নিয়ে যান। কারণ আপনার টাকা আমার দরকার নেই। আমি কি চাই? আপনার ট্রান্সফরমেশন। আপনি এই টাকাটা কেন দিতে হবে? যাতে করে আপনি লয়াল থাকেন। যাতে করে আপনি ক্লাসটা গুরুত্ব দিয়ে করেন। When you pay big, you pay big attention. এটা আরো সোজা করে বুঝাই। আপনার কাছে আইফোন আছে না? আচ্ছা, নাইমের কাছে কি আছে? অ্যান্ড্রয়েড ফোন আছে? দাও তো, যে আপনার ফোনটা দেন। আমরা যেখানে দেখেন ২ টা জিনিস দেখাই। এই যে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন, এটা একটা আইফোন। ঠিক আছে? এখন যদি আমি ফালাই দেই, এটা ফালাই দিলে আপনি কিরকম কষ্ট পাবেন আর এটা ফালাই দিলে কিরকম কষ্ট পাবেন? বা এটার ডিসপ্লে আমি ভেঙে ফেললাম। এই ফোনটা ভেঙে ফেললে আর এই ফোনটা ভেঙে ফেললে কেমন কষ্ট পাবেন? অবশ্যই অনেক পার্থক্য থাকবে। এটা ভাঙলে কত কষ্ট পাবেন? কষ্টটা কম হবে, মানে যেহেতু এটার দাম কম, বাট এটা যখন আপনি ভাঙবেন, বেশি। কারণ এটার দাম বেশি। সো হোয়েন ইউ পে বিগ, ইউ পে বিগ অ্যাটেনশন। আমি মজা করে বলি যে বাংলাদেশের মানুষ আইফোনের যে পরিমাণ যত্ন করে তার বইয়ের সে পরিমাণ করে না। এটার কভার, এটার এত কিছু, হ্যাঁ, এটাকে যত্ন করতে হবে। বাট এই যে সংসারে অশান্তির মূল কারণ কিন্তু যত্ন। সো নিজের যত্ন নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আপনি যত্ন নেবেন না, নিজের যত্ন মানে কি? আপনার মাথার যত্ন। নিজেকে স্কিল না করা পর্যন্ত বড় কিছু হতে পারবেন না। একই কোম্পানিতে কেউ ১০,০০০ চাকরি করে, কেউ ৫০,০০০ করে, কেউ ১,০০,০০০ করে, কেউ ১০,০০,০০০ করে। পার্থক্যটা কোথায়? যোগ্যতায়, কোয়ালিটিতে। সো যে যত যোগ্য হবে তার দাম তত বাড়বে। দাম বাড়াতে গেলে যোগ্য হতে হবে। আপনি কোনোদিন নিজেকে যোগ্য করতে পারবেন না ট্রেনিং ছাড়া। প্রতিটা জিনিস আপনাকে শিখতে হবে। আপনি কম্পিউটার জানেন না, শেখেন। ইংলিশ জানেন না, শেখেন। আমি বলি যে বাংলাদেশে ২০ বছর পড়াশোনা করে ইংলিশ বলতে পারে না। চিন্তা করেন, ২০ বছর পড়াশোনা করার পরে সে ইংলিশে কথা বলতে পারে না। ২০ বছর পড়াশোনা করে সে একটা কম্পিউটার জানে না। ২০ বছর পড়াশোনা করে তার কোনো ম্যানার নেই। তো এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শিক্ষিত করছে? এটা তো আরেকটা অশিক্ষা শেখাচ্ছে। আমি তো বুঝলাম না শিক্ষার নামে কি হচ্ছে। সো শিক্ষাটা হতে হবে এমন যেটা তার মনুষ্যত্বকে পরিবর্তন করবে। শিক্ষিত হলে আমাদের মধ্যে অ্যারোগেন্স আসে। আমি তো মাস্টার্স পাস। রাস্তায় আমি কাজ করতে পারবো না। যেকোনো পেশাকে ছোট করে দেখা। শিক্ষিত মানে কি? এগুলো কেন শিখাইতে হবে? যে জিনিস দেখেন, ওই যে আমি বিয়ের কথা বলি। আইনস্টাইন। আইনস্টাইনকে একবার জিজ্ঞেস করতেছিল যে, "স্যার আপনার ফোন নাম্বারটা একটু দেন।" তখন উনি নোটবুক নিয়ে, ওই যে ফোন বুক নিয়ে উল্টাচ্ছিল পাতা। উল্টায়, উল্টায় খুঁজতেছিল যে আমার ফোন নাম্বারটা কই? তখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করতেছে, "আপনি এত বড় বিজ্ঞানী, আপনি ফোন নাম্বার জানেন না আপনার?" বলছে, "যে জিনিস খুঁজলে পাওয়া যায় সেটা আমার জানতে হবে কেন?" বুঝতে পেরেছেন ঘটনাটা কই? তাহলে যেই জিনিস আমি চাইলেই সার্চ দিলেই পাবো কত সালে কি হইছে না হইছে, এটা আমার পরে শিখতে হবে কেন? এটা আমি শিখে আমার কোথায় কাজে দিব বলেন? আমি যে এত কিছু শিখলাম, ঠিক আছে? কবে কে আসলো, কে গেল, কাজী নজরুল বা এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্য যত কবিরা আছেন, এই যে বঙ্গোপাধ্যায় বলেন বা আমার অনেক পছন্দের লেখক আছে। ঠিক আছে? সো যতগুলো যারাই আছেন আমি তাদেরকে সম্মান করি। তা আমি এটাই বলি যে ভাই আপনি মুখস্থ রবীন্দ্রনাথ কত সালে পৃথিবীতে আসছে, কত সালে গেছে, এটা আমার কি লাভ? উনি কত সালে নোবেল পাইছে এটাতে আমি কি করব? উনি যে নোবেল পাইছে এটা আমার কাজে লাগতে পারে। যে উনি নোবেল পাইছে আমিও নোবেল পাবো। আমি এমন একটা কাজ করি যাতে আমি নোবেল পাই। ডক্টর ইউনূস দেখেন বাংলাদেশের বলা হয় যে কৃতী সন্তান। যে উনি নোবেল পেয়েছে। তাহলে একজন কেন পাইল? বাংলায় বীর বাঙালির কি অভাব আছে? তাহলে আপনি কেন নোবেল পাইলেন না? নোবেলের জন্য আপনি কেন কাজ করলেন না? সো আমি কাজ করতেছি। আমি যে সাল মুখস্থ করার দরকার নেই। আপনি সার্চ দিলে পাবেন। আপনার তো কে কত সালে আসছে, কোন রাজনীতিবিদ কখন আসছে, মৌলানা ভাসানী কবে আসছে, কি করছে না করছে, দেলোয়ার হোসেন সাঈদী কি করছে বা অমুক রাজনীতিবিদ কি করছে, এগুলো তো আমার মাথায় রাখার দরকার নেই। আমার দরকার হচ্ছে তারা সমাজে কি ইমপ্যাক্ট ফেললো। সো পৃথিবীতে যখন এসেছেন দাগ রেখে যান। আপনি মরে গেলে যদি কয়েকজন মানুষ নাই কাঁদলো তাহলে আপনার আসার দরকার কি পৃথিবীতে? আপনি গরু ছাগল হইতে পারতেন। আমার গরুকে আমি যে পরিমাণ যত্ন করতাম, আমার যে খামার ছিল, কি করতাম দেখেন, গরুর জন্য ডাক্তার রাখছি। ডাক্তার এসে প্রতি মাসে চেক করতো। গরুর জন্য ২ টা লোক রাখছি। সকালবেলা এসে তাকে গোসল করায় দিত। গরুর জন্য আমি ৫ বিঘা জমিতে ঘাস চাষ করছি। সুন্দর করে স্লাইসার মেশিন রাখছি। কেটে একেবারে তুলু, তুলু করে তাকে ভুসি দেওয়া, ক্যালসিয়াম দেওয়া, কত রকম আদর করছি। মাথার উপর ফ্যান দিয়ে দিছি। অথচ আমি রোদে কাজ করছি, ফ্যান নেই। আমার গরু রিল্যাক্সে আছে, আরামে শুয়ে আছে। খাইতেছে, যাইতেছে আর এই সাইজ পেট বানাইতেছে। আলাদা বিষয়। তো আমাদের চাকরি তো এই অবস্থা। আপনি গরুর মতো খাইতেছেন, যাইতেছেন, পেট বানাইতেছেন। জীবনে আপনার কিচ্ছু হইল না। এই যে অনেকে বলে যে ভুঁড়ি কেন বাড়ে? ভুঁড়ি কেন বাড়বে না? সে তো কোনো অ্যাক্টিভিটি করে না। সারাদিন চেয়ারের মধ্যে বসছে। বসে আছে। অনেকে এটাকে হিরোইনের সাথে তুলনা করছে।
যে বসে থাকার নেশাটা হিরোইনের মতো ভিতর থেকে আপনাকে ধ্বংস করতেছে, ঘুনে ধরতেছে। এই যে ভুঁড়ি বাড়তেছে, আপনার ফ্যাটি লিভার হবে, আপনার কিডনির সমস্যা হবে, এক্সারসাইজ করছেন না, হার্টের সমস্যা হবে, ব্লকেজ হবে, আপনার কাজ নেই, অ্যাক্টিভিটি নেই আমাদের। আমরা ভাবি যে শুধু বসবো, যেই চেয়ারটা খুঁজি কোথায় আছে। চেয়ার যদি চেঞ্জ হয়, আমি আপনাকে বলবো যে আজকে আপনি একটা মানে অ্যাক্টিভিটি নেন, আপনার যে চেয়ারগুলো যেখানে আছেন আপনার বিভিন্ন স্টাফের চেয়ার চেঞ্জ করে দেবেন, ঝগড়া লেগে যাবে। কমফোর্ট জোন, যে আমার চেয়ারটা কই। আপনি দেখেন আপনার যে চেয়ার, আপনি সেখানে যেয়ে বসবেন। যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থেকে এই সিটা বের হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত ক্রিয়েটিভিটি আসবে না। কমফোর্ট জোনকে মেরে ফেলতে হবে আপনার। আমি বলি যে প্রতি মুহূর্তে আপনাকে মরতে হয়, আপনার নতুন একটা ভার্সন আসতে হয়। সো বিভিন্ন ভার্সন থাকে না, 2.0, 2.3, যখন 3 আসছে তার মানে 2 মরে গেছে, 2 আর চলে না। সো আপনি এখন যে অবস্থায় আছেন, আপনার চাকরি হচ্ছে না, বিজনেস করতে পারছেন না, এই ভার্সনটাকে মেরে ফেলেন। কিল ইউর সেলফ ফার্স্ট। আপনার যে অলস সত্তাটা আছে ওটাকে মেরে ফেলেন, নতুনভাবে শুরু করেন। একটা জমিতে তখনই ধান হয় যখন ওটাকে চাষ করা হয়। জমিটাকে আগে তৈরি করতে হয়, উপযুক্ত করতে হয়, উর্বর করতে হয়। তা আপনি নিজেকে উর্বর করতেছেন না, আপনি ভাবছেন আমার অনেক ফল হবে। কই থেকে হবে? আপনি শক্ত এরকম হার্ড হয়ে আছেন, কিচ্ছু করবো না, দেখি আমার চাকরি হয় কিনা। হবে না। যখন কোম্পানি টোকা দিল যে কিরে এখানে বীজ লাগালে হবে কিনা, সে আমার টার্গেটটা অ্যাচিভ করতে পারবে কিনা, দেখলো যে না, এই জিনিস তো চলে না। সো প্লিজ, হবে না। নিজেকে যোগ্য করেন। নিজেকে যোগ্য করা ছাড়া আপনি যদি আপনার দাম না বাড়ান, পৃথিবীতে কেউ আপনাকে দাম দিবে না। নেপোলিয়ান বলে গেছিল যে আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। তা আমাদের জাতি এমন শিক্ষিত হয়েছে যার মধ্যে শিক্ষাই নেই, একটা এতটুকু ন্যূনতম ম্যানার নেই। আপনি দেখবেন শিক্ষিত লোকের বেশি রাগ বেশি, ওয়াই? তো তোমার শিক্ষা ব্যবস্থা তোমাকে কুল করলো না কেন? হিলিং নেই কেন? অথচ দেখেন আমেরিকা বা বিভিন্ন দেশে দেখেন, তারা শিক্ষা ব্যবস্থার সাথে মেডিসিন রাখছে। হিলিং থাকতে হবে। আপনি দেখবেন, আমি বলি যে সব থেকে ভালো ব্যবহার কার জানেন? ডক্টরদের। তারা দেখবেন কত সুন্দর। আপনি ডক্টরের কাছে যাবেন, ভাল লাগবে। সো কারণটা কি? আমার যেটা মনে হয় যে ডক্টররা বাইরের দেশ থেকে পড়ে, পড়ে এসে ওগুলো শিখে আসে। আমাদের দেশে এই হিলিং সিস্টেম নাই তো। আপনি অন্যদেরকে দেখেন, বাকি সব পেশাতে আপনি দেখেন রাগারাগি, চিল্লাচিল্লি। ইভেন ধর গার্মেন্টসে আমি তো শুনেছি লোক রাখি গালি দেওয়ার জন্য। তাই নাকি? মানে গালি না দিলে কাজ করবে না, অলসতা করবে। কারণ টাইম মতো তো প্রোডাকশন দিতে হবে। মানে আমরাও কতটা খারাপ, মানে সেই জায়গাটা কিন্তু একদিকে যেমন মানে কোম্পানিগুলোর আচরণ খারাপ, সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেরাও খারাপ। বাধ্য হচ্ছে কোম্পানির আচরণ। মানে এখন দেখেন, সাপোজ মনে করেন আপনাকে কোম্পানি কি করবে, আপনার থেকে 20 টাকা পাইলে কোম্পানি আপনাকে 10 টাকা দিবে। সো আপনি কাজই করেন 2 টাকার, আপনারা দিবে কয় টাকা? আপনার যোগ্যতা তো ওই রকম। কারণ আমাদের তো সব কিছু ম্যানুয়াল, অটোমেটেড না। অর্থাৎ যে পরিমাণ কাজ 20 জনে করে, যদি অটোমেটেড হইতো, একজনে করতো, হিউজ প্রোডাকশন হইতো, কষ্ট হইতো না। বাট আমরা তো সব কিছু হাতে করি। সো ওই জায়গা থেকে আমরা তো এখনো ওইভাবে ডেভেলপ হতে পারিনি। আমরা জাতি হিসেবে বীর জাতি, আমরা গৌরব উজ্জ্বল জাতি ছিলাম। এমন একটা সময় ছিল যে আমাদের 13টা পার্বণ হইতো, 13টা উৎসব হইতো বছরে। তাহলে আপনি চিন্তা করেন, 2টা ঈদ পালন করতে আমাদের এখন টাইটাই অবস্থা। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, 2বার ঈদ। মানে কুরবানিতে কি করব, রোজারুদি কি করব, কাপড় কিনে শেষ, গরু কেনার টাকা নাই, এই অবস্থা হয়ে যাচ্ছে। অথচ আগে 13টা উৎসব হইতো। এই পরিমাণ সমৃদ্ধ আমরা ছিলাম, এতটা সমৃদ্ধ ছিলাম। সব সমস্যাটা কই? মেন্টালিটি। ব্রিটিশরা যখন আসছে তারা কিচ্ছু করেনি, আমাদের মেন্টালিটি চেঞ্জ করছে। কিরকম? এই যে চাকরি করতে হবে, চাকর বানাইছে মেন্টালিটি। দাসত্বের জায়গায় নিয়ে গেছে। দাসত্ব, দাস বানায় রাখছে। কারণ তখন কিছু বললেই তো মার খেতে হইতো, ব্যাপারটা জেনেটিক হয়ে গেছে। আপনি কিছু বললে তো মার খেতে হবে, যা বলবে তাই করতে হবে। অফিসগুলো কি, যা বলতেছে তাই করেন। শিক্ষা ব্যবস্থা কি, যা শিখতে বলছে তাই শিখো। ওই যে মেন্টালিটি চলে আসছে, ওইটা এখনো যায় নাই। তো যা বলছি তাই, তাহলে সে নতুন কি করবে? ইনোভেশনটা কই থেকে আসবে? এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস, এটা কি বাঙালিরা বানাইছে? এই যে আগুন জ্বলতেছে মনে হচ্ছে রিয়েল? নো, ইটস আর্টিফিশিয়াল। বাট আমরা কিছুই করি না, কিচ্ছু করি না। আমরা কোনো একটা ইনোভেশন আমরা আনতে চাই না, কমফোর্ট জোন থেকে বেরোতেই চাই না। কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে, চিন্তা করতে হবে। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে চিন্তা করা। থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং টু ডু। যেটা করা সব থেকে কঠিন কাজ, সেটা আমরা করি না। আপনি যখন পুরো বডি ইউজ করবেন, আপনি সামান্য ইনকাম করবেন। বাট আপনি যখন এটা ইউজ করবেন, আপনি হিউজ ইনকাম করবেন। আমরা একটা কথা বলি না, টাকায় টাকা আনে। বাংলাদেশের মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই। টাকা যে টাকা আনে এটাও সে বুঝে না। সে টাকা যখন ইনকাম করে সঙ্গে সঙ্গে খেয়ে শেষ। আমি বলি যে আইএসআইসি একটা কনসেপ্ট আমি শেয়ার করি, যে আইএসআইসি মানে কি? ইনকাম, সেভিংস, ইনভেস্ট, কস্ট। আগে ইনকাম করবেন, তারপর সেভিংস করবেন, তারপরে আপনি চিন্তা করবেন যে ইনভেস্টের জন্য জমা করবেন, তারপর সেভিংস অ্যান্ড ইনভেস্ট দুইটাই আবার ইনভেস্ট করবেন, তারপরে কষ্ট করবেন। আমরা আগে টাকা ইনকাম করার আগে খরচ করে শেষ। অমুকের থেকে ধার, ব্যাংক থেকে লোন, কি একটা টেন্ডেন্সি। আমি বলি যে বিয়ে দেয় এই দেশে, যে বিয়েটা হয় কেন তোমাকে দেখাইতে হবে যে তোমার বিয়েতে 20 লাখ টাকা খরচ করতে হবে, 1 কোটি টাকা খরচ করতে হবে? ওই টাকাতে বিজনেস করো না। সে বিয়েতে টাকা লোন করে বিয়ে করে, করে পরে আর টাকা নেই, তখন নারী নির্যাতন শুরু হয় যে তা তোর বাপের থেকে কিছু আন।
এই যে ঝামেলা হিউজ পরিমাণ মেয়েরা শুধুমাত্র ওই যে যৌতুকের কারণে মারা যায়। বাংলাদেশে এখনো ডাউরি সিস্টেমটা শেষ হয় নাই, এখনো না। এই সমাজ ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কি শেখায়? এখন পর্যন্ত যৌতুক উচ্ছেদ করতে পারে নাই, যেটা ইসলামের বিপক্ষে যায়। যেখানে দেওয়ার কথা ছিল দেনমোহর, সেখানে নেয় যৌতুক এবং গর্ববোধ করে। এক ছেলে আমাকে বলতেছে যে আপু আমার শ্বশুর বাড়ি থেকে গাড়ি দিচ্ছে। আমি বলছি তোর লজ্জা নাই? তুই কেন নিছিস? তোর যোগ্যতা নাই? এখন দেখেন এই যে গাড়িটা যে নিল, নট অনলি দ্যাট, তার সারাটা জীবন এখন ঝামেলার মধ্যে। এই মেয়ে সারা জীবন বলবে না যে আমার বাপের টাকার গাড়িতে উঠোস? কিছু একটা হইলে বলবে গাড়ি তো আমার বাপে দিছে। আপনি নিজে নিজে শান্তি নষ্ট করছেন। এটা যদি ভালোই হইতো, আল্লাহ একটা আয়াত দিত না যে তোমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিও? যে যেটা ভালো সেটা তো আল্লাহ বলে দিছে, আমরা বুঝি না। আমরা ভাবি যে কি ওইখান থেকে কিছু টাকা পাইলাম, কিছু জিনিসপত্র পাইলাম, আমার লাভ হইলো। লাভ হয়নি, আপনার সারাটা জীবন জাহান্নাম হলো। কারণ এই মেয়েটা যখনই ঝগড়া লাগুক, যখনই কিছু হোক, তখন বলবে আমার বাপের খাটে ঘুমাস। বলবে কি না? রাইট। তাহলে আপনি ডেকে নিজের অশান্তি নিয়ে আসলেন। অথচ আপনার উচিত কি? আপনার কি আগে খাট ছিল না? ছিল তো, সমস্যা কি? সেখানে থাকতো সে। তার বাবার থেকে নিয়ে আসতে হবে কেন? কেন আপনি নিজের জীবনটা জাহান্নাম করলেন? এই যে রিলেশনশিপে সব থেকে বেশি সমস্যা কেন হয়? এই যে যৌতুকের জন্য। অনেকে আবার বুদ্ধিজীবী, তারা চায় না যে কি দিবে দেখি, তারপরে আরো বেশি নিবে সে। যে আমরা কিছু চাই না, যা মন চাই দেন। কিছু চাই না, তারপর কি বলছে? যা মন চাই দেন। চাই না কিন্তু আরো বেশি করে দেন। মানে এরকম। ওই যে একটা দেখতেছিলাম আপনার হচ্ছে ছোট একটা ভিডিও, যে আমার কিচ্ছু লাগবে না কিন্তু আপনার মেয়ের জন্য একটা টিভি দিয়েন, একটা এসি দিয়ে একটা এসি দিয়েন, একটা গাড়ি দিয়েন, সেই একটা তো ফ্রিজ বাসায় দিয়েন। থাকবে। ভাইরাল হয়েছিল এটা। হ্যাঁ, ওইটাই আর কি আমাদের এটা হচ্ছে mindset। ভারতের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আচ্ছা তো আচ্ছা। ওইটা হচ্ছে তাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কি যৌতুকের পক্ষে নাকি বিপক্ষে? সে বলছে না না, আমি কোনোদিন যৌতুকের পক্ষে না। বলছে তাহলে আপনি আপনার ওয়াইফের থেকে কিছু চায় না? বলছে না, আমি কিচ্ছু চাই না। তবে আমি মনে করি যে তার বাবার দেওয়া উচিত। কেমন? একটা এসি দিবে, তার মেয়েই তো সারাদিন থাকবে। একটা গাড়ি দিবে, নাহলে তার মেয়ে তো রোদে আমার সাথে বাইকে ঘুরতে হবে। তারপরে যদি 10 লাখ টাকা দিয়ে আমি একটু বিজনেস করলাম, তো তার মেয়েকেই তো সুখী রাখবো। সব কিছু তো তার মেয়ের জন্যই সে করতেছে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই যে মেয়ের জন্য, এই মেয়েটাকে তার বাবা মা পালন করেছে, সারাটা জীবন খাইয়েছে, আপনার জন্য যোগ্য করে তুলছে। সে সারা জীবন আসবে, আপনার বাসায় থাকবে, খাবে, আপনার যত্ন নেবে। একটা জিনিস চিন্তা করেন, একটা ছাগল যদি আপনি পোষেন, সেটা কাউকে দিবেন? একটা বাবা তার মেয়েকে দিছে, আর কি চান? এই মেয়েটা যে যাকে তুলে খাওয়াইতে হইতো, আমার কথাই বলি, আমাকে তো তুলে তুলে খাওয়াইছে, মেরে মেরে খাওয়াইছে, আমি খাইতাম না। বিছানা শেয়ার করতে হবে, সে নিজের বিছানায় থাকতো রাজরানীর মতো, এসে কাজ করতে হচ্ছে। হঠাৎ করে তার পুরা জীবন উল্টে যায়। সেই মেয়েটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে, বাট সেখানে সে পর্যাপ্ত সাপোর্ট পায় না। মেয়েরা মেয়েদের সাপোর্ট পায় না, সব থেকে কষ্টের জায়গা এটা। একটা মেয়ে যখন আরেকটা পরিবারে আসে, ওই পরিবারের যে মেয়েগুলো থাকে তারা তাকে সাপোর্ট দেয় না। শাশুড়ি বলেন, ননদ বলেন, সাপোর্ট পায় না। তো যার কারণে সংসারগুলো এই যে ঝামেলা হয়। সো রিলেশনশিপ নিয়ে যখন পড়াশোনা করলাম, বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটা করে ডিভোর্স হয়। ডিভোর্সের 70% মেয়েরা করে। অথচ মেয়েরা এত ধৈর্যশীল, তার মানে আপনাকে বুঝতে হবে যে ঘটনাটা কত দূরে চলে গেছে। সে নিতেই পারতেছে না। একটা মেয়ে সংসার ভাববে, এটা তো মানুষ কল্পনাই করতে পারে না। 70% সংসার ভেঙে যাচ্ছে বিকজ অফ এই যে ইলিটারেসি, অশিক্ষা। শিক্ষিত না তো আমরা, কম্প্রোমাইজ করতে পারি না, ছাড় দিতে পারি না। আমি বলি সুখে থাকার জন্য 2টা জিনিস যথেষ্ট। হয় ছাড় দেন, নাহলে ছেড়ে দেন, যা খুশি কর। ছাড় দেন মানে কি, যেমন আছে তেমন ঠিক আছে, সমস্যা নেই, মেনে নিলাম। নিতে পারি না মেনে। আরেকজনকে আমরা পরিবর্তন করতে চাই, ওই যে কন্ট্রোলিংটা খুবই খারাপ জিনিস। আপনি যেটা আপনার হাতে আছে, আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে। এটা কি হইছে, এক লোক ওনার কাছে পরামর্শ নিতে আসছে। ওনার বউ বেশি ঝামেলা করে, চিল্লাপাল্লা করে, মানে ঝগড়াঝাটি করে আরকি। সো উনি আসছিল পরামর্শ নেওয়ার জন্য। এসে দেখে যে ওমরের ওয়াইফ, মানে ওমর, উনি তো ওই সময় খলিফা ছিল, আমিরুল মুমিনিন। তো ওনার ওয়াইফ অনেক চিল্লাপাল্লা করতেছে। ওমর চুপ করে দাঁড়ায় আছে, শুনতেছে। ওই লোক যখন দেখছে যে আমি যার কাছে আসছি বিচার নিতে, যার কাছে সাহায্য নিতে আসছি, তারই তো অবস্থা খারাপ, সে চলে যাচ্ছে। এটা আবার হচ্ছে ওমর খেয়াল করেছেন। উনি আবার বের হয়ে আসছেন। এসে বলতেছে কি হয়েছে ভাই? বলছে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা তো বলা ঠিক হবে না, আপনার অবস্থা তো আমার থেকেও খারাপ। তখন দেখেন উনি যে জবাবটা দিছে, তখন তিনি বলছে যে আমার ওয়াইফ, সে কি করে, আমার যত্ন করে, আমার সন্তানের যত্ন করে, আমার জন্য রান্না করে। সেই এত গরম, এত গরমের উপর সে গরমে থাকে। সো সে যদি একটু গরম করে কথা বলে, এটা যদি আমরা শুনি, কিচ্ছু যায় আসে না তো। বাট আমরা কি করি, তেড়ে যাই। আপনি চিন্তা করেন, এই যে বাইরে গেলাম, কি পরিমাণ গরম লাগছে। অনেকে আমাকে বলে যে আপনি ব্লেজার পরে থাকেন, গরম লাগে না? তো ভাই এসির মধ্যে গরম লাগবে কেন? আমার রুমের তাপমাত্রা সবসময় 22 ডিগ্রি, আপনার না 45 ডিগ্রি। গরম তো আপনার লাগবে। সো এই যে গরমটা, সে তো গরম থেকে রান্না করে আসতেছে, 40-45 ডিগ্রি তাপমাত্রা। সে যদি একটু উঁচু স্বরে কথা বলে, আমি বলবো ভাই সুখে থাকার জন্য মাফ করে দেন। এইটুকু, কিচ্ছু না। আমি বলি যে আপনার ওয়াইফ এসে আপনার পা টিপবে, যা বলে ইয়েস বলেন, ইয়েস স্যার। অফিসের বসকে যদি বলতে পারেন, বাসার বসকে বলেন। সো ওই যে আমাদের শাইখ আহমদুল্লাহ, ওনার একটা আছে, গল্প আছে। উনি একটা কথা খুব ভাইরাল হয়েছিল। উনি বলছিল যে সেই পুরুষ আসল পুরুষ, যে ঘরে বিড়াল বাইরে সিংহ।
তো ঘরে ভাই আপনি একটু চুপচাপ থাকেন, বোকাশোকা থাকেন, তাইলে সুখী থাকবেন। সুখী থাকার একটাই রহস্য, কারণ আপনি যাকে বোঝাতে চাচ্ছেন সে বুঝবে না, তার তো তৈরি বাঁকা হাত থেকে। মেয়েদের মধ্যে যেটা হয়েছে, একটা জিনিস কিন্তু আমরা জানি না যে মেয়েরা কেন বেশি কথা বলতে পারে। মেয়েদের ব্রেনে একটা সার্কিট এক্সট্রা আছে যেটা ছেলেদের নাই। অর্থাৎ ব্রেনের পিছনে একটা এক্সট্রা হরমোন আছে, এটা কাজ করে, বেশি কাজ করে। এই জন্য মেয়েরা অনেক কথা বলতে পারে, ছেলেরা পারে না। এই আপনার ওয়াইফ যদি বেশি কথা বলে, আপনি মনে করবেন এটা টেকনিক্যাল ডিফল্ট। ঠিক আছে, এই চিন্তা করেন, ছেড়ে দেন। আপনি ভাবতেছেন যে আরেকটা আসবে ভালো হবে, নো, এটা আরও খারাপ হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। একটা মহিলার গল্প বলি, একটা হচ্ছে পাকিস্তানের একটা ফেমাস হয়েছিল এটা। সেটা হচ্ছে এক মহিলা, তার বিয়ে হয়েছে, তার হাজব্যান্ডের একটু বেতন কম, খুবই ঝগড়াঝাটি করে, এটা করতে করতে ওরা ছেড়ে দিছে। পরে আরেকটার সাথে বিয়ে হয়েছে, তার একটু বেতন বেশি কিন্তু মারে, ওটারও ডিভোর্স দিছে। তারপরে আরেকটার সাথে বিয়ে হয়েছে, ওটার বেতনও কম, আবার মারামারিও করে। তো এটারে আর সে ডিভোর্স দিচ্ছে না। তো তাকে তখন জিজ্ঞাসা করতেছে, যে এক হুজুর জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তুমি ডিভোর্স দিচ্ছ না কেন, তোমার তো এখন তো অনেক সমস্যা। বলছে এর পরেরটা যে কি করবে, আমার চামড়া না কেটে ফেলে। তো আমি মানে আমার বোনদের জন্য এটাই পরামর্শ যে ভাই আপনার হাজবেন্ড যেমনই হোক, যদি সম্ভব হয় যে এমন কিছু করে ফেলতেছে না, পরকীয়া করতেছে না বা অন্যায় করতেছে না, আমার মনে হয় যে সংসার করা উচিত। এত ডিভোর্স করার দরকার নেই। ডিভোর্সের পরে নারীদের জীবন সব থেকে ভয়াবহ, অনেক কঠিন হয়ে যাবে। যে রঙিন স্বপ্ন আপনি দেখছেন, বাস্তবতা এত সোজা না। যারা ডিভোর্স করতে চান, আমি তাদেরকে বলবো যে যাদের ডিভোর্স হয়েছে ওদের সাথে একটু 2 দিন থাকেন, থেকে দেখে আসেন ওদের জীবনটা কেমন। সো এই জন্য ডিভোর্স থেকে কারোর জন্য মুক্তি, আবার কারোর জন্য শাস্তি। সেম জিনিস, একই কথা, একই অস্ত্র, কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। সেম অস্ত্র, পুলিশে ব্যবহার করলে সমস্যা নাই, আপনি ব্যবহার করলে জেল হবে। রাইট। অস্ত্র তো সেম, বাট আপনার উদ্দেশ্যটা কি? সো জীবনে উদ্দেশ্য থাকতে হবে, দাগ রেখে যাওয়ার একটা চিন্তা থাকতে হবে। যেমন আমার বিগ হয় ক্লিয়ার, আমি বারবার করে বলি যে আমি 10 মিলিয়ন মানুষের জীবন পাল্টাই যাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি দাগ রেখে যাবো। আমি তো এই জন্যই আমার প্ল্যাটফর্ম তৈরি করছি। এই এতগুলো ফ্রি কোর্স করানোর দরকার নেই, ঘন্টার পর ঘন্টা আমি ক্লাস করাই। কেন করাই? আমি যদি আপনাকে মলম লাগিয়ে ছেড়ে দিতাম কিছু হইতো? বাট আমি আমার জায়গা থেকে পড়াই, মন থেকে পড়াই, ভালোবেসে পড়াই। কারণ আমি জানি যে আমাদের দেশে এই শিক্ষাগুলো নেই, যেগুলো আমি বাইরে ইন্টারন্যাশনাল লক্ষ লক্ষ ডলারের ট্রেনিং করে আমি শিখেছি, ন্যাশনাল ট্রেনিং করে শিখেছি। বাংলাদেশের এমন কোনো হাই ভ্যালু ট্রেনিং নেই যেটা আমি করি না, এখান থেকে আমি শিখেছি। তাহলে আমি যেহেতু শিখেছি, আমি জানি। আপনি যেহেতু শেখেননি, মানুষ বলে যে আমি অনেক জানি। এখানে একটা পার্থক্য আছে, জানা এবং শেখার মধ্যে পার্থক্য আছে। আপনি জানা বলতে কি বুঝেন? ইনফরমেশন জানা, আর শেখা? শেখা, যেটা দৈনন্দিন মানে আমার ব্যক্তি জীবনে যেটার প্রয়োগ আছে। দারুণ, দারুণ। বেশিরভাগ মানুষ মনে করে যে আমরা অনেক জানি, অনেক শিখেছি, এখন আর শেখার দরকার নেই। দেখেন, জানা আর শেখার মধ্যে পার্থক্য আছে। জানা মানে কি? আপনি সব জানেন, একটা গাড়ি কিভাবে চলে জানেন, এটার যে ঘুরাইতে হয় জানেন, এটার ব্রেক করতে হয় এগুলো আপনি জানেন। হোয়াট ইজ দ্য শেখা? লার্নিং কি? আপনি যদি গাড়িটা চালাইতে পারেন, তা আপনি তো সবই জানেন, কিন্তু আপনি পারেন না কেন? অনেকে এসে বলে এগুলো তো আমি জানি। তা আপনি জানবেনই, আমি কি বলছি আপনি জানেন না? যেভাবে জানা দরকার আপনি সেভাবে জানেন না, আপনি শেখেন নাই, জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারেন না। আমি ব্রেন বলছি, আপনি তো জানেন ব্রেন, বাট আপনার ব্রেনে যে লাভলি সিং সারাদিন আপনাকে ধোকা দিচ্ছে, আপনার জীবনটা ধ্বংস করছে, আপনি এটা জানেন? জানেন না। আপনি বললেন যে আপনি যা বলেন, একজন আমাকে বলছে আপনি যা বলেন তার 80-90% জানেন। আমি বলছি না, আপনি 98% জানেন আমি যা বলতেছি। আমি যেটা বলবো তার 98% আপনি জানেন, কারণ বাংলা শব্দ তো বলতেছি, আমি তো আর অন্য কিছু বলতেছি না। তো এই শব্দগুলো আপনি জানেন, মালাটা আমি গাঁথতেছি, গেঁথে আপনাকে দিচ্ছি যাতে আপনি সুবাসটা ভালো মতো নিতে পারেন, দেখতে সুন্দর লাগে। সো ইনফরমেশন তো সবই আছে আপনার কাছে, বাট কোনটা কোথায় প্রয়োগ করতে হবে এটা তো আপনি জানেন না। আমাদের বিজনেসের মানে বিজনেস কেন করতে হবে? বিজনেস, আমি মনে করি বিজনেস করা সুন্নাহ। আপনি মুসলিম, আপনার উচিত বিজনেস করা। বিজনেসে বরকত আল্লাহ রাখছে 9%, 10 ভাগের 9 বরকত বিজনেসে। তা আপনি কি আল্লাহর রহমত চান না? আর সবচেয়ে বড় কথা, বিজনেসে আপনি ইম্প্যাক্ট করতে পারবেন। চাকরি করলে আপনি কয়জনের হেল্প করতে পারবেন? যখন আপনি বিজনেস করছেন, হাজার হাজার কাস্টমার আপনার কাছ থেকে ইনফরমেশন পাবে। আপনি তাদেরকে তথ্য দেন, তাদেরকে হেল্প করেন, তাদের জীবনে ইম্প্যাক্ট রাখেন। বিজনেস করে অনেক ইম্প্যাক্ট করা যায়। অনেকে আমাকে বলে যে আপনি তো কোর্স বিজনেস করেন, কোর্স ব্যবসায়ী। আমি তো লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট রাখছি। তো আমি প্রোডাক্ট বিক্রি করছি গত 10 বছরে 1 লাখ প্লাস আমাদের কাস্টমার। অথচ 1 মাসে কয়েক লক্ষ স্টুডেন্ট আমাদের এখান থেকে ইয়ে করছে। এই যে একটা ভিডিও, সেটা দেখেন 12 মিলিয়ন, একটাতে বলছি, এরকম তো অনেক হয়েছে। একটা ভিডিওর 12 মিলিয়ন ভিউ হয়েছে। তো 12 মিলিয়ন মানে কি 1,20,00,000 মানুষ আমার ওখান থেকে ইম্প্যাক্ট পাইছে। এটা আমি বিজনেস করে সম্ভব ছিল? মানে যদি এই ইনফরমেশন বিজনেস না করতাম আমি? ইটস ইনফরমেশন বিজনেস। আমি আপনার ব্রেনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি। যাতে করে কি আপনি যে ভুলভাবে ট্রেন হয়ে এসেছেন, সারা জীবন ভুল শিখে এসেছেন, এখন আপনার কাছে কঠিন মনে হচ্ছে। কারণ কি, আমি নতুনভাবে বলতেছি, এতদিন তো ভুল শিখছেন, সমাজ আপনাকে শিখাইছে আরেকটা, আপনাকে বলছে আপনাকে দিয়ে হবে না, আপনি পারবেন না, লস করবেন। এগুলো বিশ্বাস। কেউ যদি বিশ্বাস করে সে বিজনেসে লস করবে, 100% গ্যারান্টি সে লস করবে। এভরিথিং ডিপেন্ড অন বিলিভ। তো জীবনে সফল হওয়ার জন্য আপনার দরকার FTBA। FTBA,
এফ তে ফিলিংস, আপনি ওই জিনিসটার জন্য ফিল করেন কি না। যদি ফিলিংস না থাকে, আপনি মনে করলেন যে আমি একটা পটেটো চিপস বিক্রি করবো, তো চিপস বানানোর কোনো ইচ্ছা আপনার নাই, ফিলিংসও নাই, লোক ডেকে নিয়ে এসে বানাচ্ছেন, ওটাতে কখনো ভালো টেস্ট হবে না। হোস্টেলের রেস্টুরেন্টের রান্না আর মায়ের হাতের রান্না কেন পার্থক্য? ওটাতে আবেগ মেশানো। আবেগ আছে, ভালোবাসা আছে, দরদ আছে, মায়া আছে। সো মার্কেটিংয়ে এরকম আবেগ লাগে, কাস্টমারের জন্য দরদ, মায়া, ভালোবাসা। ওই জায়গা ছাড়া আমি 6 ঘন্টার, আপনি 299 টাকার কোর্স আমি 6 ঘন্টা করানোর কথা না, 1 ঘন্টা ছেড়ে দিতে পারি আমি। 6 ঘন্টা আমাকে কেন ক্লাস নিতে হবে? নট 6 ঘন্টা না, লাস্ট আমি যেটা দেখলাম 10 ঘন্টা, 2টা দেখলাম 5 ঘন্টা 5 ঘন্টা করে 2 দিন, 10 ঘন্টা আমি ক্লাস নিয়েছি। আপনি পারবেন 299 10 ঘন্টা ক্লাস? আপনি বলবেন এরপরে তো আপনার ফানেল আছে, এরপরে তো আপনি লাখ টাকার কোর্স বেচবেন। আপনি করেন না, করে দেখান আমাকে। প্যাশন না থাকলে, এখান থেকে না আসলে আপনি কই থেকে বলবেন এত কথা? এটা তো শিখতে হয়েছে, 13 বছরের লার্নিং আমার, 13 বছর ধরে। আমি 7 বছর বিজনেসের সাথে কাজ করতেছি, 11টা বিজনেসে এখন পর্যন্ত কনসালটেন্সি করছি। অনেকে আপনি আমাকে বলে যে আপনি কত কোটি টাকার বিজনেস, কয়েকশো কোটি টাকার বিজনেস করছেন, যাদের উদাহরণ দেন। আমি শিক্ষক, আমার স্কুল করার দরকার কি? আমার কাছ তো শিখেন। আপনি এখন বলতেছেন আপনি কয়টা ইউনিভার্সিটি বানাইছেন। আমার তো দরকার নেই, আমার ছেলেমেয়েরা ইউনিভার্সিটি বানাবে, আমার লার্নাররা বড় বড় করবে। আমি একা করলে কয়টা করবো? আমি একা করলে এখন কয়টা করতেছি? 4-5টা করতেছি, বা আরও 4-5টা বাড়াবো, 10টা 20টা করবো। বাট আমার যদি 1000 ছেলে মেয়ে করে, মানে এইডস এর চিকিৎসা করার জন্য তো সবার এইডস হইতে হবে না। এই ব্যাপারটা এরকমই। অনেকেই এরকম বলে যে আপনি কয়শো কোটি টাকার বিজনেস করছেন। ব্যাপারটা এরকম না। আমি তো ভাই আমার লার্নিং থেকে বলছি, আমি লক্ষ লক্ষ টাকা লস করছি। আমি তো বলি না আপনাকে শেখার জন্য। আপনার নেগেটিভ মানসিকতা, আপনি সারা জীবন ব্যর্থ থাকবেন, গ্যারান্টি নেন। নেগেটিভ লোক, এটা হচ্ছে সমাজের জন্য করোনা ভাইরাস, ওর থেকে মাস্ক পরে থাকা উচিত। ও তো নেগেটিভ, আপনি একটা স্বপ্নের কথা বলবেন, সে আপনাকে নেগেটিভ করে দেবে। আরে না রে, হবে না, সমস্যা নেই, আরে টাকা সব ডুবাবি, তোর কি মাথা নষ্ট হয়েছে? ভালো একটা চাকরি করতেছিস। এই নেগেটিভ লোক কোনোদিন আপনাকে বড় হতে দিবে না। আমি বলবো যে আজকের পর থেকে আপনার বাপও যদি নেগেটিভ হয়, দূরে থাকেন। আপনি বলবেন যে আব্বা আসসালামু আলাইকুম, কী লাগবে বলেন, আমি দিচ্ছি। প্লিজ আপনি আমার মন মানসিকতা ভাঙেন না, আমার স্বপ্নটা ভেঙে দিয়েন না। স্বপ্ন ভেঙে যাওয়া মানে তো আপনি মরে যাওয়া। আপনি বেঁচে থাকে কি? আপনি তো কুকুর, গরু, ছাগলের মতোই। আপনার কোনো ইম্প্যাক্ট নেই সমাজে। আপনি মরে যাওয়ার সাথে মানুষ বলবে এই লাশটা কবে দাফন হবে, কখন দাফন করবে, নামটা হারাই ফেলবেন। বাট আমি মরে গেলে অ্যাটলিস্ট কয়েকশো মানুষ কান্না করবে যে উনি মরে গেছেন। আপনি কি করছেন? ইভেন ধর রোহিঙ্গারা শুদ্ধ আমাকে এত ভালোবাসে, হাজার হাজার রোহিঙ্গা আমাকে ভালোবাসে। আমার যখন ভাইরাল হয়েছে, কতজন রোহিঙ্গা আমাকে SMS দিছে। ইভেন ধর একটা রোহিঙ্গা লিখছে যে আপনি নোবেল প্রাইজ পাবেন, স্ক্রিনশট দিব, এটা শেয়ার করে দিন এখানে। ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, তার কেন? কারণ তাদের হৃদয়ে তো আমি টাচ করে আসছি। আপনাকে তো কাস্টমারের হৃদয়ে আপনার জন্য জায়গা বানাতে হবে। এই যে আসন্ন ফাউন্ডেশনের কথা আপনি বললেন, উনি কি করছে? মানুষের হৃদয়ে টাচ করছে। আপনি ঘরের বাজার কথা চিন্তা করেন, কোনো ফ্যান্সি আছে? কত সুন্দর, উনি এসে খেজুর ছিঁড়ে দেখাইতেছে, আপনারা খাইতেছে। তো মার্কেটিং তো শিখতে হবে। দে আর দ্য রিয়াল মার্কেটার। আপনার এক্সাম্পল দিলে বলবেন যে আরে ওনারটা হয়েছে, কপাল ভালো। নো, উনি ওই পরিমাণ ডেডিকেটেড ছিল, ওই পরিমাণ কষ্ট করেছে, মানুষের জন্য ভালো চিন্তা করেছে। আপনার নিয়তটা যখন ভালো হবে, তখন আপনি ভালো কিছু করবেন। আমাদের তো নিয়তে সমস্যা। আমরা চিন্তা করি যে কেমনে ঠকামো, 2 টাকার জিনিস দিয়ে 10 টাকা নেব। এই যে ভোক্তা অধিদপ্তর, থ্যাংক ইউ। আমি বাংলাদেশের ভোক্তা অধিদপ্তরকে থ্যাংক ইউ জানাই। এই কার্যক্রম আরও বাড়াইতে হবে। দেখেন 300 টাকার ক্রিম নিয়ে এসে বিক্রি করছে 3000 টাকা। ইটস ওকে, বিক্রি করো, বাট এত কেন ইয়ে করতে হবে? ইভেন তো নট অনলি দ্যাট, সেগুলোর ডেটও নাই, আবার নতুন করে ডেট বসাই দিয়েছে। মিষ্টির মধ্যে দেখেন রং, খাবারের মধ্যে রং, ভেজাল। সো এই বিষয়গুলো অনেক বেশি করতে হবে। আমি মনে করি যে ভোক্তা অধিদপ্তরের এই অভিযানগুলো আরও বেশি হতে হবে, ফ্রিকুয়েন্ট হতে হবে। দরকার হলে ভোক্তা অধিদপ্তরে আরও 1 লাখ লোক নিয়োগ দেন। 11 লাখ শিক্ষিত ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক করেন, সিস্টেমগুলো ঠিক করেন। আমাদের তো সিস্টেমের সমস্যা। সবাই বলে মানুষ বাঙালি ভালো না, ভুল কথা। বাংলাদেশের সিস্টেম ভালো না, প্রতিটা মানুষ ভালো। আপনি যখন সিস্টেম করবেন, কেন আপনি সৌদি আরবে যে 2 নম্বরই করতে পারেন না কেন? লাইনে তখন দাঁড়াইতে হয় কেন? তখন যে 10 টাকা দিয়ে সামনে যেতে পারেন না কেন? সিস্টেমের সমস্যা আমাদের। সবচেয়ে বড় কথা, আমাদের কাস্টমারও তো ঝামেলা। আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, খুবই ঝামেলা, অনেক লেন্দি প্রসেস। অটোমেটেড নাই। এই প্রযুক্তির যুগে সব অটো করতে হবে না? আমি যাবো, রিসিভ করে চলে আসবো, অটোমেটিক টাকা কাটবে, সমস্যা কি? দ্য 100M অফার। আমি বলবো যে প্রত্যেকটা বিজনেসম্যানের এই বইটা পড়া উচিত। এত পাওয়ারফুল একটা বই। এই বইটা দিয়ে যদি কেউ এই বইটাই বোঝে, সে বিজনেসে কোনোদিন মানে খারাপ কিছু করবে না, বিশাল সে ব্র্যান্ড করে ফেলতে পারবে। এখানে যে কনসেপ্টগুলো শেয়ার করা আছে, ফানেল শেয়ার করা আছে, অফার। আপনার জীবন, উনি বলছে যে আপনার জীবনে টাকার সমস্যা না, আপনার জীবনে অফারের সমস্যা। আপনি ভালো অফার করতে পারেন না। অফার করলে তো টাকা অটোমেটিক আসবে। সো ইউ হ্যাভ নট মানি প্রবলেম, ইউ হ্যাভ অফার প্রবলেম। সো ওই বইতে উনি বলছিল, এটাকে উনি বলছে গ্র্যান্ড স্ল্যাম অফার, আচ্ছা। অর্থাৎ বেসবল। তো বেসবল তো বাংলাদেশের মানুষ এভাবে চিনে না। আমি ক্রিকেট বলছি, এটা নিয়ে অনেকের মাথা নষ্ট। ক্রিকেট কেন বলছেন? এটা তো বেসবল ছিল। তো ক্রিকেটের ছক্কা আপনি যাতে বুঝতে পারেন, আমাকে ওইখান থেকে হুবহু আনতে হবে কেন? আমরা তো, আমাদের সমস্যা কি? আমরা ভুল ধরতে পছন্দ করি। আমি কি বোঝাতে চাচ্ছি ওইটা বোঝেন, কি বললাম এটা ফ্যাক্ট না, হোয়াট আই ওয়ান্ট টু সে এটা বোঝেন।
তো ওইখানে ছিল বেসবল। বেসবলটা ওই ক্রিকেটের মতো একটা লাঠি দিয়ে মারে, ঠিক আছে, মারলে ওই বলে ছক্কা হয়। তো বেসবলে 1 বলে ছক্কা হয়। উনি বলতেছিল যে বেসবলে 1 বলে ছক্কা হয়, কিন্তু বিজনেসে 1 বলে 1000 পর্যন্ত হতে পারে। কারণ আপনি জানেন না বিজনেসে কি পরিমাণ প্রফিট আপনার চলে আসবে। এই যে আমি বলি, উনি বলছে যে অ্যাডের খরচ $1 $36 পর্যন্ত উনি রেভিনিউ জেনারেট করছে $1 খরচ করে 3600 গুণ। আচ্ছা, আপনার যদি ওইরকম একটা ইরেজিস্টেবল অফার থাকে যেটা কাস্টমার না করতে পারবে না, না করতে গেলে নিজেকে বলদ মনে করবে, তখন না আপনার বিজনেস থেকে 1 বলে 1000 রান আসবে আর কি। একটা অফার আপনার পুরো এন্টার লাইফ চেঞ্জ করে দিতে পারে। একটা অফার আমি আপনাকে বলছি, আপনার জীবনে সকল সুযোগ আসে, ধনী হওয়ার সকল সুযোগ আসে। সমস্যা হচ্ছে আপনার এই যে র্যাটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম রাশ, ওকে দিয়ে রাখছেন আমি গরিব। ও যখনই টাকার কিছু আসে ও ভাবে আরে না সমস্যা ঝামেলা আছে। কিছু যদি হয় এত বড় অফার দিল, যদি ধরা খাই। কারণ কি আপনি নিজের আইডেন্টিটি সেট করে রাখছেন গরিব। আইডেন্টিটি আপ করেন, সেট পয়েন্ট বাড়ান। আপনার সেট পয়েন্ট যদি 20,000 টাকা হয় আপনি অস্থির হয়ে যাবেন 20,000 টাকা ইনকাম না করা পর্যন্ত। সেট পয়েন্ট যদি 1 কোটি হয়, 1 কোটি না হওয়া পর্যন্ত আপনি অস্থির হয়ে যাবেন। তো সেট পয়েন্ট বাড়ান। আমাদের তো সেট পয়েন্ট ঠিক নেই, কোনো সেট পয়েন্টই নেই আমাদের। আরে হইলে হইলো, খেয়ে পরে বাঁচা। নেগেটিভ, এত নেগেটিভ আমাদের জাতি, আমি বুঝি না। খেয়ে পরে বাঁচা দেখেন তো, খেয়ে পরে বাঁচা। তুমি মানুষ হয়েছো কেন? শ্রেষ্ঠ জীব তো হওয়ার দরকার নাই। আশরাফুল মাখলুকাত, কত দায়িত্ব আমাদের। এই দেখেন আপনি ইসলামের যে 5টা কনসেপ্ট, মানে 5টা যে ভিত্তি, একটা বিল্ডিংয়ে যদি 5টা পিলার লাগে, আপনি যদি 2টা বাদ দেন ওই বিল্ডিংটা কেমন হবে? তাহলে আমরা তো এই কাজটাই করছি। আপনি শুধু ইমান, নামাজ, রোজা 3টা, আপনি জাকাতও দিচ্ছেন না, হজও করছেন না। তাহলে ইসলামের ভিত্তি যদি 5টা হয়, আপনি 2টা ভেঙে রাখলেন, তাহলে আপনাকে জাকাত কেন দিতে? কোরআনে 32 বার জাকাতের কথা বলা আছে, আমি একটু আগে বলছিলাম। তাহলে এতবার আল্লাহ কেন বলছেন? আল্লাহ তো বোঝাচ্ছে যে তোমাকে ধনী হতে হবে সবভাবে, যাতে করে কি আপনি দেখেন ইসলামের যতগুলো ইবাদত আছে, আপনি ভুল করেন আপনাকে টাকা দিয়ে কাফারা দিতে হবে। আপনি হজে ভুল করেন, মানে টাকা দিতে হবে। আপনি মনে করেন রোজা একটা রাখেন নাই, কাফারা দিতে হবে। কয়েকজনরে নিয়ে এসে আবার খাওয়াইতে হবে, 60 জন না কতজন, বিভিন্ন ইয়ে আছে আর কি। তো এই যে টাকা দিয়ে আপনাকে কাফারা দিতে হবে, তাহলে আপনি ধনী না হলে টাকা কই থেকে দিবেন? কাফারা দিতে গেলেও টাকা লাগবে, দান করতে গেলেও টাকা লাগবে, হজ করতে গেলেও টাকা লাগবে। কোন হিসাবে, কোন মানে ইয়েতে আপনি বিবেকে বলেন যে টাকা খারাপ জিনিস? আমরা বলি টাকা খারাপ জিনিস, দুর্নীতি করা ছাড়া টাকা ইনকাম করা যায় না। এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এটা সমস্যা হচ্ছে বাংলাদেশের ছবির, মুভির। বাংলা মুভিতে সারা জীবন শেখানো হয়েছে চৌধুরী সাহেব স্মাগলিং করে কোটি কোটি টাকার মালিক। তা আমরা এই জায়গা থেকে পড়ে আছি, রং কনসেপ্ট। আপনি অসৎভাবে ধনী হইলে এমনভাবে পড়বেন জীবনে উঠতে পারবেন না, আর সৎভাবে ধনী হইলে কোনোদিন পড়বেন না। আমরা তো অনেক উদাহরণ দেখলাম রিসেন্টলি, কত ঘটনা ঘটে গেল। হাজার হাজার কোটি টাকা নিয়ে এই যে এখন সে বাতাস খাইতেছে কোথায়, তার আর এসি চলতেছে না, গরমে ঘেমে যেতেছে, চেহারা কালো হয়ে গেছে, কত সুন্দর সুন্দর চেহারা, নায়কের মতো চেহারাগুলো নষ্ট হয়ে গেছে। তো আপনি যখন অসৎভাবে করবেন এই অবস্থাটা হবে, আর যখন সৎভাবে করবেন তখন আপনার চেহারা নূরের মতো চকচক করবে। একেবারে শেষের দিকে চলে আসছি, আপনার শেষ দিকে একটু মূল্যায়ন শুনবো। ওভারঅল এই সবকিছু মিলে যদি আপনার মূল্যায়ন শুনি। আমার মতে হচ্ছে তরুণ প্রজন্ম, এটা বাবা মাদেরকে আসলে বলা উচিত, তরুণ প্রজন্মের উচিত অ্যাটলিস্ট এসএসসি যখন পাশ করছে সঙ্গে সঙ্গে নিজেকে স্কিল করা। সে যদি বিজনেস করতে চায় ওই সময় থেকে শুরু করা, কারণ যখন সবাই শেষ করবে তখন তার বিজনেস দাঁড়ায় যাবে। হয়তো সে তখন অল্পতে শুরু করেছিল। একটা ছেলের ভিডিও দেখছিলাম, সে মাছ চাষ করছে, ছোট ছেলে, 7-এর ছেলে, সে 2 লাখ টাকার মাছ বিক্রি করছে এই বছর। এরপর বছর 10 লাখ করবে, তারপর বছর 1 লাখ করবে। ও যখন 1 কোটি করবে তখন আপনি শুরু করছেন, ওর সাথে কীভাবে পারবেন? ওর তো এক্সপিরিয়েন্সগুলো হয়ে যাচ্ছে। তো ছোট থেকেই শুরু করা। আপনার বোঝেন, কথা বলতে পারেন, আমি অনেক দেখেছি 8-10 বছর, এই যে 12 বছরের ছেলে কোটিপতি, তো সে এমন একটা অ্যাপস বানাইছে, বিক্রি হচ্ছে। চিন্তা, বানান ক্রিয়েটর হন। আমরা কনজিউমার, ক্রিয়েটর হন। আপনি সারাদিন ফেসবুকে ভিডিও দেখতেছেন, নিজে একটা ভিডিও বানান, মানুষের জন্য কিছু একটা করেন, কন্টেন্ট তৈরি করেন। বলা হয় কন্টেন্ট ইজ দ্য কিং। আমি মার্কেটিংয়ে কন্টেন্ট করা শেখাই, নিউরো মার্কেটিং শেখাই। যে কেন? কাস্টমারের ব্রেনে যদি আপনি জায়গা না পান, তার হৃদয়ে যদি আপনার জায়গা না থাকে, এই যে আপনি কেন, দেখেন একটা মজার ঘটনা বলি, এটা বলেই শেষ করবো। সো আমি প্রত্যেককে বলবো নিজেকে যোগ্য করেন, নাম্বার 1। আর ঘটনাটা হচ্ছে এরকম যে লাক্স এবং স্যান্ডেলিনা একটা অ্যাডের ইয়ে হয়েছিল আর কি। তা দেখেন স্যান্ডেলিনা যখন ভালো করছে, লাক্স চিন্তা করলো যে অবস্থা, মার্কেট তো খারাপ, স্যান্ডেলিনা ভালো করছে, ওরা একটা কিনে আসলো লাক্স স্যান্ডেলউড। এই সাবানটা ওরা নিয়ে আসছেন, এখন কিন্তু মার্কেটে পাবেন না এই সাবান। ব্র্যান্ড কী জিনিস বোঝেন। সো ও যখন নিয়ে আসলো, তো দেখলো যে লাক্সও বিক্রি হচ্ছে, স্যান্ডেলিনাও বিক্রি হচ্ছে, স্যান্ডেলউডও বিক্রি হচ্ছে, সবই বিক্রি হচ্ছে। কিন্তু ওভারঅল যখন ক্যালকুলেশন করলো, করে দেখে লাক্সের সেজ আগের থেকে কমে গেছে। কারণ সবাই স্যান্ডেলউড শুনতেছে, যায় স্যান্ডেলিনা নিয়ে আসতেছে। আচ্ছা, কারণ মাথার মধ্যে কি ছিল, কারণ ওটা তো আগে আসছে। সো মার্কেটে বেস্ট হওয়ার আগে ফার্স্ট হন। দ্যাট ইজ অলসো মার্কেটিং কনসেপ্ট। সো কীভাবে ফার্স্ট হবেন? আপনি সেম জিনিসে অন্যভাবে আসতে পারেন। সাবান তো আগেও ছিল, স্যান্ডেলিনা কি নতুন কিছু আনছে? এই সাবান আগেও ছিল। রাইট। দেখেন লাক্স তখন, স্যান্ডেলউডটা এখন মার্কেটে নেই, বন্ধ করে দিচ্ছে। এই জায়গা থেকে মার্কেটিং না শিখলে তো আপনি বুঝবেন না, জানবেন না। নিজের মার্কেটিং যদি করতে না পারেন, আমি বলি যে মার্কেটিং ইচ অ্যান্ড এভরিথিং। মার্কেটিং মানে কি? আপনার কমিউনিকেশন ঠিক থাকতে হবে, আপনার প্রেজেন্টেশন ঠিক থাকতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে। মার্কেটিংয়ের মধ্যে কী নেই?
পাবলিক স্পিকিং ঠিক থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এগুলো মার্কেটিংয়ের। আপনি একটা মার্কেটিংয়ের ছেলে যদি এসে বলে আমার প্রোডাক্টটা কিনবেন আপনি, তাকে স্মার্টলি আসতে হবে, সেইভাবে কথা বলতে হবে। কেন হচ্ছে মানুষ 30,000 টাকার টি শার্ট পরে? কারণ ও তো জানে যে ভিতরে কি ফিলটা, আগুনটা কি দেয়। সস্তা জিনিস পড়লে আপনার ফিলিংস সস্তা হবে। আমি বলবো যে আমাদের সমস্যাটা কি, আমরা ঋণ করে ঘি খাই। যে যখন পর্যন্ত আপনার কোনো জিনিস 10টা কেনার সামর্থ্য হয় না, ততক্ষণ পর্যন্ত একটা কিনবেন না। 10টা কেনার সামর্থ্য হলে একটা কিনবেন। আমাদের তো ঋণ নিয়ে কিনতে হবে। আরে ওই যে পরের টাকায় ঘি খাওয়া ছেড়ে দেন প্লিজ। এই ঘি আপনার পেট খারাপ করবে। ওই যে কুকুরের পেটে ঘি হজম হয় না, কথা আছে না, সব চামড়া উঠে যাবে আপনার। এই ঋণ খেলাপি তো বাংলাদেশে হিউজ। এই যে মুদ্রাস্ফীতির পিছনে তো ঋণ খেলাপিও দায়ী। হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি। অথচ দেখেন যে বড় বড় কোম্পানির ঋণ খেলাপি তাদেরকে ধরে না, বাট যে 2 লাখ টাকা নিচ্ছে তার চামড়া তুলতেছে। এই হচ্ছে আমাদের সিস্টেম। সিস্টেম চেঞ্জ হইতে হবে। যতক্ষণ সিস্টেম চেঞ্জ হয়নি ততক্ষণ দেশ চেঞ্জ হবে না। আমাদের দেশের মানুষ যথেষ্ট ভালো, যথেষ্ট সাহসী, যথেষ্ট পরিশ্রমী। শুধুমাত্র রং মাইন্ডসেট, ভুল বিশ্বাস। সে বিশ্বাসই করতে পারে না তাকে দিয়ে হবে। তার এই বিশ্বাসটাই নেই, তার চিন্তাই নেই যে সে কত কিছু করতে পারে। আমাকে বলছে আমি বেকার, আমাকে চাকরি দেন। বললাম সিবি দেন। বলে সিবি বানায়নি। তো একজন আমার কমেন্টে লিখছে যে আমাকে 2 লাখ টাকা দেন। আমি বললাম প্রপোজাল পাঠান, আপনাকে কেন 2 লাখ টাকা দেবো আমি? নাই। তার ওই কমেন্টে সে আর রিপ্লাই দেয় নাই, খবর নেই। চিন্তা করেন। সো সে যে কি করবে সে সেটাই জানে না। তাকে তো ডিসাইড করতে হবে, পারপাস ঠিক থাকতে হবে যে আমি কি চাই। আমার কথা হচ্ছে আপনি চাকরি করবেন, করেন। আপনি ম্যানেজিং ডিরেক্টর হন, সমস্যা নেই তো আমার। আপনি এসআর থেকে শুরু করেন, সমস্যা নেই। একটা পর একটা প্রমোশন না, নিজেকে যোগ্য করতে করতে নিয়ে যান। বাট করবেন না। আপনি বসে আছেন, আপনি বলেন বস ভালো না। আপনার বস আপনারা কি করছে? সে তো তার কাজটা করতেছে, তার উপরে তো চাপ আছে। বস ভালো বা খারাপ সেটা আলাদা বিষয়। আপনার বস ধরলাম দুনিয়ার নিকৃষ্ট ব্যক্তি, আপনি ভালো বস হন না। আমার হাজব্যান্ডকে একবার আমি বলছিলাম, আমি তাকে বলছিলাম তার বসের সাথে একবার ঝামেলা হয়েছে, বাসায় বসে আছে। আমি বললাম কি হয়েছে? বলছে বস এটা বেশি ক্যাটক্যাট করে। আমি কেন, কি সমস্যা? বলছে এটা বলতেছে। আমি বলছি যে তুমি কবে বস হবা? বলছে আমি বস হবো মানে? তো বস হবো না, তুমি একটা ভালো বস হয়ে দেখাও। তোমার বসের আন্ডারে 70 জন স্টাফ। তো তুমি এরকম বস হও, তুমি তো ভালো মানুষ মনে করো নিজেকে, তাহলে তোমার বস হতে হবে না? নিজেকে যোগ্য করো। তো আপনি বসের সাথে প্রতিশোধ তখনই নিতে পারবেন যখন আপনি বসের বস হবেন। তার আগে বসের সাথে প্রতিশোধ নিতে যান না। বসের আগে বস হন, নিজেকে যোগ্য করেন প্লিজ। খেয়ে পরে একটাই কাজ, আপনি টাকা দিয়ে শিখতে পারছেন, ইটস ওকে। ইউটিউব ফ্রি, ফেসবুক ফ্রি, চ্যাট জিপিটি ফ্রি। আমরা পড়ি প্রোডাক্টের প্রেমে, পড়তে হবে কাস্টমারের প্রেমে। বিজনেস করতে চান, কাস্টমারকে ভালোবাসেন, তার দুঃখ কষ্ট খোঁজেন। আমরা আগে প্রোডাক্ট নিয়ে আসি। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, এক ভাই আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলছে আপু আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি, নাম বলছি না। সো আইটেম আর কি, বাচ্চাদের আইটেম নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছে এগুলো আমি এখন বিক্রি করবো, কেমনে করবো? আমি বলছি এটা আপনি মার্কেটে টেস্ট করছেন? কয় না। তো প্রোডাক্ট কই থেকে আনছেন? বললো আমার ভালো লাগছে এই জন্য নিয়ে আসছে। আপনার চিন্তা করতে হবে কাস্টমারের কি ভালো লাগবে। আপনি আপনার মন মতো নিয়ে আসলে তো হবে না। দোকানের নাম রাখে অমুক হাজি মোহাম্মদ সাহেব। কাস্টমার আপনার বাবার নামের কোনো যায় আসে? আপনার বাবাকে আপনি যথেষ্ট ভালোবাসেন, কাস্টমারের টাইম আছে? এটার সাথে এটা সম্পর্ক নাই। আমরা ওগুলো করি যে বিশাল বড় বড় নাম লিখতে হবে। আপনি স্কুল করেন, মাদ্রাসা করেন, নাম লেখেন, সমস্যা নেই। কারণ ওটা মানুষ বারবার যাবে, মনে থাকবে, অনেক বড় হইলেও মনে থাকবে, নাহলে সংক্ষেপ করবে। সমস্যা নাই। কিন্তু যখন আপনি দোকান করছেন, সোজা করেন। বড় বড় ব্র্যান্ডগুলো দেখবেন এক অক্ষর, এটাকে 2টা সিলেবল বলে। যেমন আইফোন 2টা, স্যামসাং 2টা, অ্যামাজন 2টা, এরকম 2টা হতে পারে, একটা হইতে পারে, ভিভো। আমাদের নামগুলো দেখেন, ব্র্যান্ডগুলোর নাম আপনি দেখবেন। না এটা আপনার হচ্ছে কি ওই যে দেখবেন যে আপনার হলো যারা স্টার হিসেবে আমাদের কাছে খ্যাত, যেমন আপনার হচ্ছে গিয়ে সালমান খান, আমির খান, এইখানেও আপনার হচ্ছে গিয়ে দেখা যায় যে তাদের আগের যে ধরনের নামগুলা, এই নামগুলা যেমন সালমান শাহ, ওর নাম হচ্ছে ইমন। শাকিব খান, ওর নাম সম্ভবত মাসুদ। তো এই যে সব আপনার হচ্ছে 2 অক্ষরে, মানে 2 শব্দে মানে এইটার একটা আলাদা ভ্যালু আছে। ইভেন ধর শাকিল খান যে নায়ক ছিলেন, উনি একটা আফসোস করে বলছে যে আসল খান কিন্তু আমি। শাকিব খান কিন্তু হ্যাঁ, অধিকাংশগুলোই এরকম খান না, তারপর আপনার হচ্ছে গিয়ে মানে চৌধুরী, এই ধরনের বিষয় লাগাইছে। পরবর্তীতে আপনার হচ্ছে গিয়ে ইয়ে করে। এই এখন চিন্তা করেন, আমার যদি নাম চিন্তা করেন, আমার নাম কিন্তু এমএসটি রেবেকা খাতুন মিতু। সার্টিফাইড নাম কিন্তু মিতু না, এটা আমার নিকনেম। আমার নাম কিন্তু মিতু না, মেন্টর মিতু কিন্তু আসলে এটা তার নাম না। মিতু নামটা এটা আমার নাম, নানার দেওয়া, এটাকে আমি এস্টাবলিশ করছি। এখন আমি যদি পুরা নাম দিতে যাইতাম এমএসটি রেবেকা খাতুন মিতু, কত এর আপনি মনে রাখতে পারতেন না। তা আমি চিন্তা করছি সব থেকে ছোট কোনটা, মিতু, মনে থাকবে। আর বহুবার মরার পর যেহেতু ফিরে আসছি, এটা সুইটেবল। আল্লাহ তো বাঁচাইছে আমাকে, বহুবার আমি মারা যেতে পারতাম, বহুবার এরকম হয়েছে। তো জীবনে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি। আপনার যদি প্রশ্ন এরকম হয় যে আপনি জীবনে কি চান, ওখানে নাম্বার 1 হচ্ছে পেশার, নাম্বার 2 পেশার, নাম্বার 3 পেশার, নাম্বার 4 পেশার। আপনাকে পেশার নিতে হবে, যে যত পেশার নেবে সে তত গেইন করবে। আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারেন না। আজকে আপনার টাকা নেই, আপনি চিন্তা করতেছেন কি করবো না করবো, অস্থির হয়ে যাচ্ছেন।
প্রেশার নিতে পারলেন না। মানুষ খোঁজে সমস্যা, আপনি খুঁজবেন সমাধান। সমাধান খোঁজার প্রেশারটা নেন, তাহলে মানুষ তার টাকা দেওয়ার প্রেশারটা আপনাকে দিবে আর কি, মানিব্যাগ থেকে টাকা বের করার যে প্রেশারটা সে নিবে। আপনি যদি তার সমস্যা খোঁজার প্রেশারটা নেন, আপনার প্রেশার নেই না, এই জন্য বলা হয় প্রেশার ইজ প্রিভিলেজ। আপনার জীবনে দেখেন, আপনি যেদিন পৃথিবীতে আসছেন আপনার মাকে অনেক প্রেশার দিতে হয়েছে, তার জীবন বের করে সে আপনাকে পৃথিবীতে আনছে। তা আপনি যত প্রেশার দিবেন, পড়তে গেলে প্রেশার নিয়ে পড়তে হয়, চাপ নিয়ে পড়তে হয়। তা আমরা চাপ নিতে ভয় পাই, আমরা চিন্তা করি না, আমরা করি দুশ্চিন্তা। আপনাকে চিন্তা করতে হবে। আমি বলি টেনশন হচ্ছে গরিবদের না, এটা ধনীদের। টেনশন হচ্ছে গরিবদের জন্য সব থেকে দামি জিনিস। গরিবরা এমন একটা দামি জিনিস ব্যবহার করে যেটা হচ্ছে টেনশন। তোমার অ্যাকাউন্টে কোটি টাকা নেই, তোমার কিসের টেনশন? কেউ তো তোমাকে রাস্তায় আটকাবে না, গুলিতে ধরবে না যে ভাই টাকা বের কর। রাইট। তো টেনশন কেন করবে? তার তো কোনো টেনশন নেই। তার বরং টেনশন হওয়া উচিত যে কেন আমার অ্যাকাউন্টে টাকা নেই, কেন আমি নিজেকে যোগ্য করতে পারছি না, কেন আমি, কোথায় সমস্যা। আপনি ওয়ারেন বাফেটের জীবনী পড়েন, আপনি আমাদের কেন এত দূর যাইতে হবে কেন? আপনি আমাদের সাহাবা একরামদের জীবনী পড়েন, মক্কা থেকে চলে আসছে খালি হাতে, আবার কোটিপতি। এইখানে ছিল। ব্রেন ঠিক করতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে। সো মাইন্ডসেট যতক্ষণ ঠিক হয়নি ততক্ষণ আপনি ঠিক হতে পারবেন না। ব্রিটিশরা একটা কাজই করছে, আমাদের মাইন্ডসেট নষ্ট করছেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করে নাই। এই মাইন্ডসেট যতদিন ঠিক হবে না, বাঙালির যে গৌরবময় ইতিহাস ছিল এটা কোনোদিন ফিরে আসবে না, কোনো দিনই আসবে না। সমৃদ্ধ ছিল এই জাতি, সমৃদ্ধ। পুরো অর্থ ব্যবস্থার 12% বাংলাদেশ থেকে যাইতো, মানে এই যে ভারত উপমহাদেশ থেকে 12%, যেখানে ইংল্যান্ডের ছিল 1%। তাদের থেকে 12 গুণ সমৃদ্ধ ছিলাম আমরা। এখন দরিদ্র সারিগুলো শেষের দিকে, আমাদের নাম দরিদ্র দেশ। আমাদের দেশে চোর ছিল না, বাটপার ছিল না, দুর্নীতিবাদ ছিল না, ধর্মীয় গোড়ামি ছিল না, কিচ্ছু ছিল না। সবাই একসাথে মিলেমিশে থাকছে। এগুলো ব্রিটিশরা ঢুকেছে যে কীভাবে আলাদা করা যায়, মুসলিম হিন্দু কীভাবে আলাদা। আমরা একসাথে থাকতাম। বাংলায় এরকম ছিলই না। বাংলার মানুষ এরকম 13 পার্বণ ছিল, 13টা উৎসব ছিল। কী রকম সমৃদ্ধ একটা জাতি, বীরের জাতি। আমি বলি বাঙালি হচ্ছে বীরের জাতি, শুধু সে ভুলে গেছে সে বীর ছিল। এখন সে নিজেকে গোলাম মনে করে। এই গোলাম থেকে বেরোতে হবে। পৃথিবীতে এমন কোন জাতি আছে যে তার ভাষার জন্য জীবন দিয়েছে? এই যে সালাম, রফিক, বরক, আমরা যে গর্বের সাথে ইয়ে করি। আপনি চিন্তা করেন, যে দেশের মানুষ, প্রতিটা মানুষ যুদ্ধে শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, রক্ত দিতে চিন্তা করেন এ দেশের মানুষ, এটা বীরের জাতি। সেখানে কিভাবে আপনি দাসত্ব মেনে নিচ্ছেন? চাকরি করবেন, সমস্যা কি? চাকরিকে তো দাসত্ব বলার দরকার নেই। আপনি চাকরি করছেন, শেখেন। আপনি ওই কোম্পানিতে থাকেন, 10টা বছর শেখেন, শিখে একটা আরেকটা কোম্পানি বানান। আপনি স্কোয়ারের ইতিহাস পড়ে আসেন। উনি একসময় এসআর ছিলেন, আমি যতদূর জানি। সো উনি একসময় প্রোডাক্ট বিক্রি করতেন। আপনি রূপায়ণের আমি ইতিহাস পড়লাম, উনি ওই যে মার্কেটিংয়ের ব্যানার বানাতেন, বিভিন্ন ব্যানার পোস্টার যেগুলো দেয়, দেখেন কত টাকা আছে উনি হয়তো নিজেও জানেন না। স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন পূরণ হয়। অনেকে বলবেন যে সস্তা মোটিভেশন, ইটস ট্রু। মোটিভেশন দিচ্ছি না আমি আপনাকে। আপনি দেখেন, আপনি আকিব সাহেবের জীবনে দেখেন কি করছে, কি করে না এখন বলেন। পড়ে আসেন, আপনি বসুন্ধরার স্টোরি পড়েন, যমুনার স্টোরি পড়েন, যারা যারা এত বড় বড় ব্র্যান্ড, তাদের ইতিহাসগুলো পড়ে আসেন। সো আপনি কেন ইতিহাস গড়ার জন্য মাঠে নামছেন না? হয় আপনি নিজে ইতিহাস গড়বেন, নাহলে ইতিহাস আপনাকে মনে রাখবে না। ইতিহাসে হয় থাকবেন, না হলে আপনার ইতিহাস কেউ জানবে না। সো নাম রেখে যান। স্বামী বিবেকানন্দের যে কথাটা আমি বারবার বলি, জন্মেছিস যখন দাগ রেখে যা, একটা ইম্প্যাক্ট রেখে যান। যে আপনি পৃথিবীতে গেলে একটা যাতে সারা পড়ে, আরে পৃথিবীতে যদি নড়াচড়া না হয়, একটা হালচাল না হয় যে আপনি চলে গেছেন, তাহলে আপনি কিচ্ছু করেন নাই। সো এরকম একটা সারা ফেলার মতো কিছু করেন। নিজের সমস্যা থেকে বেরিয়ে আসেন, মানুষের সমস্যা সমাধান করেন। এই সমস্যা একদিন আপনাকে এত টাকা দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এত টাকা দিবে। কারণ আপনি যত টাকার সমস্যা সমাধান করবেন তত টাকা পাবেন। আপনি যত ছোট সমস্যার সমাধান করবেন তত কম টাকা পাবেন। ইটস ডিপেন্ড অন। আমি সোজা করে বলি, আপনার জ্বর হয়েছে, কয় টাকার সমস্যা? 2 টাকার নাপা। আপনার হার্টের সমস্যা, ব্লক হয়ে গেছে, কয় টাকার সমস্যা? লাখ টাকার সমস্যা। কিডনি ট্রান্সফার করতে হবে, লক্ষ লক্ষ টাকার সমস্যা। তাহলে আপনি যত বড় সমস্যার সমাধান দিবেন তত টাকা দিবে মানুষ। আপনি কবিরাজি করেন, দিবে 100-200 টাকা, বাট আপনি হার্টের সার্জন লাখ লাখ টাকা চার্জ দিবে। রাইট। তো ওই জায়গা থেকে কাজ করেন, নিজেকে এতটা যোগ্য করেন। এক ব্যক্তি বলছিল যে তুই যদি মুচি হোস, তার ছেলেকে বলতেছে যে তুই যদি মুচি হোস, তোর কাছে যাতে মানুষ জুতা পালিশ করে 2 লাখ টাকা দিই। আপনি দেখেন ভারতের যে মানে নাপিত শাহরুখ খানের যে চুল কাটে, সে 2 লাখ টাকা চার্জ করে। মানুষ বিভিন্ন দেশ থেকে তার কাছে আসে চুল কাটতে। নিজেকে এতটা যোগ্য করেন। সো এক ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, উনি বলে গেছে যে আমি আমার ছেলেকে যদি কিছু শেখাই সেটা হচ্ছে মার্কেটিং। অনেকে আমাকে বলে কথায় কথায় মার্কেটিং বলেন কেন? মার্কেটিং মানে তো প্রোডাক্ট বিক্রি। মার্কেটিং মানে আগে আপনাকে বিক্রি করেন, তারপরে না প্রোডাক্ট বিক্রি হবে। আপনি কোম্পানিতে নিজেকে বিক্রি না করতে পারলে আপনার বেতন বাড়বে না, প্রমোশন হবে না, কিচ্ছু হবে না। আপনি ফ্যামিলিতে যদি নিজেকে বিক্রি করতে না পারেন, মাছের বড় মাথাটা আরেকজন খাবে। রাইট। আপনি যদি বিজনেসে নিজেকে বিক্রি করতে না পারেন, কাস্টমার আপনার দোকানে আসবে না, অন্য জায়গায় ভিড় জমাবে যে বিক্রি করতে পারে।
বিক্রি করা শিখতে হবে, দ্যাট ইজ মার্কেটিং। নিজের মার্কেটিং করেন। সো আমি কেন খেয়ে পরে সব বাদ দিয়ে মার্কেটিংয়ে আসলাম? সো মার্কেটিং মানেই হচ্ছে মাইন্ড। মাইন্ড ছাড়া মার্কেটিং করতে হয় মাইন্ডে। এই যে সেলসের পিছনে যে আপনি পড়লেন, সেলসের শিকড় কি? মার্কেটিং। একটা কোম্পানি চলে সেলসের উপর, সেলস চলে মার্কেটিংয়ের উপর। যত ভালো মার্কেটিং তত বেশি সেলস। কেন কোকাকোলা পৃথিবীতে 200 কোটি বোতল বিক্রি হয়? বিকজ কোকাকোলা বিলিয়ন ডলারের মার্কেটিং করে। আর আপনি শুধু সেলস করতে চান, আপনি শুধু অফার দেন, আপনি শুধু সস্তা বলেন, আর আপনার রিটার্ন বাড়ে। আর আপনি বলেন যে বাংলাদেশের মানুষ ভালো না। বাংলাদেশের মানুষ 100% ভালো, আপনার সমস্যা মার্কেটিং জানেন না। ও খারাপ একটা প্রোডাক্ট ভুল করে অর্ডার দিয়ে ফেলছে, এখন কি করবে সে? সে তো ভাবছে যে সস্তা, অর্ডার দিয়ে তার মাথার মধ্যে এখন মানুষ সস্তা জিনিস পছন্দ করে না। তার মাথার মধ্যে চিন্তা হচ্ছে, আপনি সস্তা জিনিস কিনলে ভাববেন যে এটা ঠিক হলো কিনা। ফোন দিলে আর ধরবেন না, এই ফোন দিছে কোরিয়ার থেকে। বেশিরভাগ অর্ডার ক্যান্সেল হয় শুধুমাত্র সস্তা জিনিসের কারণে। বেশিরভাগ দামি প্রোডাক্ট মানুষ ক্যান্সেল করে না। আপনি চিন্তা করেন, একটা ফ্ল্যাট কিনছে, ক্যান্সেল করছে? করেন। একটা গাড়ি কিনছে, ক্যান্সেল হয়েছে? আপনি দেখেন দামি প্রোডাক্টের কয়টা ক্যান্সেল। সস্তা প্রোডাক্টের আপনি আইফোন কিনছেন, ক্যান্সেল করছেন, ফেরত দিতে গেছেন, যান নাই কেন? কিন্তু দেখবেন যেগুলো ওই যে ভিভো বা বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন কিনে 2 দিন পরে আবার যায়। এই জন্য বললাম, হোয়েন ইউ পে বিগ অ্যাটেনশন। যখনই সস্তা তখনই মাথার মধ্যে চিন্তা, কারণ আপনার ব্রেন তো কোটি টাকার, সে তো সস্তা জিনিস পছন্দ করে না। আপনি কোটি টাকার ব্রেন দিয়ে সস্তা জিনিস, সে তো ভালোই বাসতেছে না। আমরা বলি বাঙালি ফ্রি পাইলে আলকাতরা খায়, ভুল কথা। তো ফ্রি তো সব ইউটিউবে ফ্রি আছে। আমাকে একজন বলছে যে আপনি সব কিছু ফ্রি আছে ইউটিউবে, তাহলে আপনি ট্রেনিং করেন কেন? তা আপনি সফল না কেন? ইউটিউবে সবই তো ফ্রি আছে, মেন্টর তো নাই। গাইড করবে কে? কোথায় আটকে গেছেন কে বলবে আপনাকে? আপনার গাইড লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইড স্বয়ং আল্লাহ তাআলা ছিলেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। স্টিভ জবসের যদি মেন্টর লাগে, জ্যাকমার যদি মেন্টর লাগে, তাহলে আপনার লাগবে না কেন? পৃথিবীর যত বড় সফল ব্যক্তি প্রত্যেকের মেন্টর আছে। ওয়ারেন বাফেট, অনেকে একজন আমাকে বলছে যে ওয়ারেন বাফেটের কিসের মেন্টর ছিল? আরে পড়েন, ওয়ারেন বাফেট সম্পর্কে কি পড়ছেন? আমি পড়ছি। না পড়ে কথাবার্তা বলেন আপনারা। অল্প বিদ্যা ভয়ঙ্করী ভাই, পড়েন, পড়েন। আমরা যেটা করি, আমাদের সমস্যা কি? যে ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন মন মতো। আজকে যে পডকাস্টটা আপনি শুনলেন, আপনি কয়টা নোট করছেন? আপনাকে নোট করতে হবে। নোট করে আমরা নোট করি ভুলভাবে। আমাদেরকে নোট করাও শেখানো হয় না। আজকে একটা কোটি টাকার লার্নিং দিয়ে যায় ফ্রিতে। শেখেন যদি শিখতে পারেন। আপনি কোনো ট্রেনিং করে কিচ্ছু শেখার দরকার নেই। ট্রেনিং যখন করবেন, তখন ওই ট্রেনিংয়ের সময় আপনার মাথায় কী চিন্তা আসতেছে সেটা লিখে ফেলবেন। ওইটা থেকে আপনি বিলিয়ন ডলার আইডিয়া বের করতে পারবেন। আমরা ট্রেনিং থেকে শিখতে যাই। আমি তো ট্রেনিংয়ে যাই যে এখান থেকে আমার মাথায় কী আইডিয়া আসে। একটা ট্রেনিংয়ে গেছি, আমার মনে হয়েছে যাক একটা নতুন একটা কোর্স লঞ্চ করে দিই। মাস্টার মাইন্ড। তো অলরেডি 5 জন ভর্তি হয়ে গেছে। অ্যান্ড ইভেন ধর এটা 7 ডিজিট সংখ্যার একটা কোর্স। আরও 2 জন তারা হচ্ছে বলছে যে পেমেন্ট করুন। জীবনে যারা বড় কিছু করছে তাদের অনেকের সার্টিফিকেটে নেই। সার্টিফিকেটে নেই। রাইট। সো সার্টিফিকেটের মায়া ছাড়েন, নিজেকে যোগ্য করেন, সার্টিফিকেট অটোমেটিক আসবে। আপনি যদি ডিসাইড করেন যে আমি ভালো করে পড়াশোনা করবো, অটোমেটিক আপনি A+ পাবেন। A+ জন্য চিন্তা করতে হবে না। আমরা শুধু কর্ম করে দিতে পারি, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। ইভেন ধর আল্লাহ, দেখেন আল্লাহ কতটা মহান। আল্লাহ বলছে যে জাররা জাররা, আল্লাহ আপনাকে বিন্দু পরিমাণ ঠকাবে না। আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন, এটার ফল আপনি পাবেন। সো আমরা বলি যে ভালো উপকার করা যায় না, বাঁশ খেতে হয়। আমি বলবো উপকার করে বাঁশ খান, সমস্যা কি আপনার? আজকে যে বাঁশটা খাইলেন এটা তো আপনি আখিরাতে পাইবেন। আর মজার বিষয় হচ্ছে যে আপনি যার উপকার করলেন সে আপনার ক্ষতি করতে পারে, বাট আল্লাহ আপনাকে এই ক্ষতিটা অন্যভাবে পোষায় দেবে। কোনো জায়গা থেকে আপনি হেল্প পাবেন, এমন হেল্প পাবেন আপনি অবাক হয়ে যাবেন। কারণ আল্লাহর রাস্তায় দান করার 700 গুণ রিটার্ন। পৃথিবীর কোনো বিজনেসে এত রিটার্ন নেই। আপনি যখন আল্লাহর রাস্তায় দান করবেন, এটা রিটার্ন রেট কত দিয়েছে আল্লাহ? 700 গুণ। আল্লাহ চাইলে আরও বাড়িয়ে দেয়। সূরা বাকারায় আল্লাহ কি বলছে? আল্লাহর রাস্তায় কোনো দান একটা ধানের শস্যর মতো। এটা যখন আপনি জমিতে দিবেন, এটা থেকে 7টা শীষ বের হবে, প্রতিটা শীষে 100টা করে দানা থাকবে। ইভেন তোর আল্লাহ চাইলে আরও বাড়িয়ে দেয়। সো আপনি ভুল করতেছেন। আমরা মনে করি দান করা মানে লস। আপনি 700 গুণ রিটার্ন থেকে বঞ্চিত হচ্ছেন। একটা ভালো কথা বলাও দান। দান করাকে মনে করি যে সম্পদ কমে যাচ্ছে। দান করলে বেড়ে যাবে, কারণ আপনাকে আপনার রব দিবে। কার কাছে? দেখেন আল্লাহ কোরআনে বলছে যে সবকিছু রত্ন ভাণ্ডার বলেন, সম্পদের ভাণ্ডার কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ যদি আপনাকে দেয়, পৃথিবীর কারো সাধ্য হচ্ছে আপনাকে আটকাবে? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই উদাহরণটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ, কথা লম্বা হয়ে যাচ্ছে। সো এই যে দেখেন, যখন বৃষ্টি হয় তখন কি হয়? চারদিকে বৃষ্টি হচ্ছে। সাপোজ মনে করেন এই যে ডিওএসএসে বৃষ্টি হচ্ছে, তাহলে ডিওএসএসে সব জায়গায় সেম পরিমাণ বৃষ্টি হবে না? এই বিল্ডিংয়ে যত মানুষ আছে সবার জন্য সেম বৃষ্টি না? জি। আপনি একটা মগ নিয়ে গেছেন, কতটুকু নিতে পারবেন? 1 মগ। যে বালতি নিয়ে গেছে একদম। 1 বালতি, যে বড় বালতি নিয়ে গেছে 20 লিটারের, হয়তো ওই পরিমাণে। যে পুরা ড্রাম নিয়ে গেছে, যে একটা পুরা সুইমিং পুল বানায় রাখছে, কি হবে? তার পূর্ণটাই ভরে যাবে। তো আপনাকে একে ওটার যোগ্য হতে হবে। আল্লাহ দিতে চায়। আপনি চাচ্ছেন মনে করেন 1 কোটি টাকা, বাট আপনার যোগ্যতা হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আপনি 1 কোটি টাকা কোনোদিনই পাবেন না। আল্লাহ তো দিতেই চায়, আল্লাহ দিচ্ছেও, কিন্তু আপনার ওখানে ঢুকতেছে ওইটুকু। আল্লাহ সবার জন্য সমান। আল্লাহ ওই হাজার হাজার কোটি টাকার বৃষ্টি দিচ্ছে, কিন্তু আপনি নিয়ে গেছেন মগ। অর্থাৎ আপনার যে যোগ্যতাটা সেটা মগের সমান। আপনি ওই 500 লিটারই পাবেন।
বাট যখন আপনার যোগ্যতা 5,000 লিটার হবে তখন সেটা পাবেন, তার আগে পাবেন না। সো নিজেকে ট্রেন করেন, নিজেকে যোগ্য করেন, কারণ আপনি বদলালে সমাজ বদলাবে, দেশ বদলাবে। অনেক 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 বেশি ধন্যবাদ যে আজকের একটা এত সুন্দর প্রাণবন্ত এবং শিক্ষণীয় একটা এপিসোড আপনি আমাদের সাথে শেয়ার করলেন। এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনার প্রতি কৃতজ্ঞ। এই যে আপনার কারণে এতগুলো মানুষ জানতে পারবে। এই যে দাগ রেখে যাওয়ার মতো একটা কাজ করে গেলেন। আপনি থাকেন না থাকেন, এটা কিন্তু থেকে যাবে। সো আমি বলব যে ভাই একটা জিনিস মনে রাখেন, পৃথিবীতে একটা জিনিসই নিশ্চিত, সেটা মৃত্যু। বাকি সব অনিশ্চিত। মৃত্যু এমন নিশ্চিত যেটা কখন আসবে সেটা অনিশ্চিত। সো এই যে অনিশ্চিত জীবনে আপনি কি করছেন? সো কিছু একটা করে যান যাতে আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে এটা করছো, যাও মাফ করে দিলাম। আমি জীবনে অনেক পাপ করতে পারি, অনেক ভুল করতে পারি। মানুষ মাত্রই ভুল। আমি সব যে বলতেছি এগুলো তো আমি লিখে দেখে বলতেছি না যে আমার ভুল হবে না, ভুল হতেই পারে। বাট আমি যেটা শেখাইতে চাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি সেটা নেওয়ার চেষ্টা করেন। ভুল ধরলে আপনি 1000টা ভুল পাবেন, বাট যদি শিখতে চান অনেক কিছু শিখতে পারবেন, জীবন বদলে যাবে। সো আমরা ওই জায়গায় শেখার জায়গায় থাকি, লার্নিং মোডে থাকি। আমরা কমপ্লেন মোডে না যাই, আমরা সমালোচনার মোডে না যাই। এই মোড আপনাকে ধ্বংস করবে। সো সমালোচনা থেকে বেরিয়ে আসেন, জীবনে সফল হন। আপনার সফলতাই আমার কাম্য, আমাদের কাম্য। সো আমরা চাই আপনি সফল হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।